আসসালামু আলাইকুম। পড়ছি গল্প আমার আলাদিন, লিখেছেন জাবিন ফুরকান। পর্ব 61। ভালোবাসা শব্দটার অর্থ কি? ভালোবাসা কাকে বলে? মানুষ ঠিক কখন বুঝতে পারে যে সে কাউকে ভালোবাসে? প্রশ্নগুলোর উত্তর জানা নেই ইরামের। বুকের মাঝে একটা ভোঁতা যন্ত্রণা হলো তার। নিজেকে অনুভূত হলো দিকভোলা নৌকার মতো, যে হাজার বছর ধরে আবেগের সমুদ্রে ভেসে যাচ্ছে, কিন্তু ভালোবাসার তীরে পৌঁছাতে পারছে না। সাইবান ইরামকে আরেকটু শক্তভাবে জড়িয়ে ধরল, মিশিয়ে ফেলল নিজের বুকের সঙ্গে। কাঁধে মাথা গুজে দীর্ঘ প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করল অর্ধাঙ্গিনীর অস্তিত্বে মিশ্রিত সুবাসটুকু। আমি আপনাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি মাই প্রেশিয়াস। ইরাম বরফ হয়ে রইল। সাইবানের প্রত্যেকটা কথা তার অন্তরের সিলমোহর অঙ্কিত দরজায় বুঝি দারুণভাবে করাঘাত করে গেল। সাইবান থেমে নেই, তার কাঁধ জুড়ে শুষ্ক চুমোর বহর ছড়িয়ে দিতে দিতে বলল, ছোটবেলায় ভালোবাসা কাকে বলে বুঝতাম না, শুধু আপনাকে বুঝতাম। আপনি আমার এমন একজন মানুষ ছিলেন যাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করাও দুষ্কর। আজও আপনি সেই মানুষটাই রয়ে গিয়েছেন। অনেক দুঃসাহস করেছি আমি, আপনাকে ছাড়া বেঁচে থাকার ঠুনকো চেষ্টা চালিয়েছি। তবে এখন বুঝতে পারছি, সেই বেঁচে থাকা ছিল জীবনের প্রয়োজন, অস্তিত্বের প্রয়োজন, মনের খুশি নয়। আমার সবটুকু খুশি, সুখ, অনুভূতি শুধু আপনাতেই সীমাবদ্ধ। স্তব্ধ ইরাম। প্রতিক্রিয়া করতেও আজ ভুলেছে সে। এক নাগারে শুধু শুনেই যাচ্ছে ওই কণ্ঠ নিঃসৃত প্রত্যেকটা বাণী। সাইবান তাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। অতঃপর আবেগে ভারী হয়ে আসা গলায় বলল, আপনার গায়ে ফুলের টোকা পড়লেও আমার অন্তর জ্বলে যায়। আপনার চোখের এক ফোঁটা অশ্রু আমার বুকে শিলাবর্ষণ ঘটায়। আপনার সামান্যতম ক্রোধ আমার রাতের ঘুম উড়িয়ে দেয়। আপনার একটুখানি বেদনা আমার অন্তর বিরহের জলোচ্ছ্বাসে ভাসায়। আপনি আমার অতি শখের মানুষ, অতি আদরের অস্তিত্ব। বলুন, এত এত অনুভূতি বুকে চেপে রেখে কিভাবে বাঁচা যায়? অতঃপর ইরামের কানে ঠোঁট ছুঁয়ে সাইবান ফিসফিস করল, এই ভালোবাসা সুগারের মতন, কম থাকলেও সমস্যা, বেশি থাকলেও সমস্যা। একটু থেমে সে যুক্ত করল, এত ভালোবাসা আমার ছোট্ট হৃদয়ে সংবরণ করা যে আর সম্ভব নয়, ব্যথা হয়। ইরাম মন্ত্রমুগ্ধের মতো প্রতিটা আবেদন শুনল। এই পর্যায়ে এসে সে প্রশ্ন না করে পারল না, তোমার হৃদয়টা এত ছোট কেন? কারণ এখানে শুধু আপনাকে রাখার জায়গা আছে। আপনি ভরে রেখেছেন এই হৃদয়ের আনাচ কানাচ। এরপর আর কি বলা যায় ইরামের জানা নেই। মাথা কাত করে সে স্বামীর দিকে তাকালো। সাইবান হাত বাড়িয়ে সযত্নে তার কপালে ছড়িয়ে পড়া চুলের গোছা কানের পিছনে গুজে দিল। ঝুঁকে এসে নাকে নাক ছুঁয়ে দিল। তার গভীর উষ্ণতা ভরিয়ে তুলল ইরামকে। এই ছেলেটা তাকে ভালোবাসে, সত্যিকারে ভালোবাসে। ভাবতেই মনটা কেমন আনচান করে উঠল রমণের। আপনাকে এক্ষুনি আমার ভালোবাসার বিনিময় দিতে হবে না, শুধু এটুকু ওয়াদা করুন, আজীবন আলাদিনের হয়েই থাকবেন। ভবিষ্যতে যত পরিবর্তনই আসুক না কেন, যাই ঘটুক না কেন, আপনি এবং পোটলা আমার, শুধু আমার। নিজের একটি হাত তুলে আলতো করে সাইবানের গাল স্পর্শ করলো ইরাম। সেই স্পর্শে মোমের মতো গলে গেল সাইবান। চোখজোড়া বুজে এলো তার। ইরাম ফিসফিস করে বলল, আমরা শুধু তোমার আলাদিন। এই একটা ভরসা বাক্যই দরকার ছিল সাইবানের। বুকের ভেতর আটকে রাখা শ্বাসটাকে ছাড়ল সে। জলজলে চোখে তাকালো অর্ধাঙ্গিনীর পানে। ইরাম গভীর চোখে দেখল তাকে, পুনরায় বলল, তবে তুমিও আমায় ওয়াদা করো, এবার থেকে সংযত হবে। আমাদের ছেলের ভবিষ্যৎ আমাদের উপর নির্ভর করছে। আমার জন্য না হোক, অন্তত ওর জন্য। পারবে না পোটলার আব্বু? হেসে উঠল সাইবান, যেন ইরামের সম্বোধনটা তাকে এফোর ওফর করে দিয়েছে। এ ভয়ঙ্কর এক মধুর যন্ত্রণা। ব্রুকুচকে কিঞ্চিত আগ্রাসী ভঙ্গিতে সাইবান জবাব দিল, ওই নামে ডেকে কিছু বলবেন আর আমি সেই আশা পূরণ করব না? মৃদু হাসল ইরাম। আদরে ভঙ্গিতে সাইবানের গাল টেনে দিয়ে বলল, গুড বয়। আই ওয়ানা বি ইয়োর ব্যাড বয় রাইট নাও। থমকালো ইরাম, কৌতূহল নিয়ে শুধালো, মানে? শুধু পোটলা রাব্বুতে আজকাল মন ভরে না। পোটলের রাব্বু লিস্টে যুক্ত হলে মন্দ হয় না। আলাদিন। ইরাম প্রতিক্রিয়া করার সুযোগ পেল না। এর আগেই সোফা থেকে তাকে হঠাৎ নিজের কোলে তুলে ফেলল সাইবান। ওই অবস্থায় উঠে দাঁড়ালো। ইরাম তার কাঁধ আঁকড়ে ধরল ভারসাম্য রক্ষায়। হাওয়ায় ভাসতে থাকা পা দুটো ছুড়াছুড়ি করেও বিশেষ লাভ হলো না।
মুক্তি তো মিললই না, বরং সাইবানের কুটিল হাসি কানে ঠেকল। যেহেতু রাতারাতি বদলে যাব গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, সেহেতু আপনাকে পাকাপোক্তভাবে আমার সাথে বেঁধে ফেলার ব্যবস্থাটা দ্রুতই করতে হচ্ছে। আলাদিন, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আমি এখনো তোমার সাথে পুরোপুরি অভিমান শেষ করিনি। নামাও আমাকে, নামাও। না হলে কি করবেন? চিৎকার করে লোক জড়ো করব। তির্যক হাসল সাইবান। ইরামকে আরেকটু উপরে তুলে নিজের বুকে ঠেকিয়ে সিঁড়ির দিকে হাঁটা দিল। ঝুঁকে কানে ঠোঁট ছুঁয়ে অস্ফুট স্বরে জানালো, করুন, লোকে জানুক আমি আপনাকে কতটা কঠিনভাবে ভালোবাসি। ইরামের উজ্জ্বল শ্যামলা ত্বকে উষ্ণতার লাল পরত পড়ল। ঠোঁট দুটো কেঁপে উঠল। পারল না সে সইতে। লজ্জায় সাইবানের গলা জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে ফেলল, যেন লুকাতে চাইছে নিজের সমস্ত অনুভূতি। সাইবান নিজের অর্ধাঙ্গিনীর প্রতিটা প্রতিক্রিয়া, শারীরিক প্রকম্পন উপভোগ করছে প্রাণ ভরে। সিঁড়ির কাছে পৌঁছে গেল সে, তবে বেডরুম পর্যন্ত যাওয়ার ধৈর্য হলো না। এর আগেই মুখ নামিয়ে ইরামের ঠোঁটের মায়াবী ছোঁয়ায় হারিয়ে ফেলল আপন সত্তাকে। সকালের রোদ চুইয়ে পড়ছে মেঝেতে। গলিতে স্বর্ণের আভায় চারপাশে শোভা পাচ্ছে রাজকীয় দৌরাত্ম্য। সেই হাস্যোজ্জ্বল আভা ছুঁয়ে গেল সাইবানের বদ্ধ চোখের পাতা। কাঁপল তার আঁখি পল্লব। অতঃপর ধীরে ধীরে চোখ মেলল সে। উজ্জ্বল আলোয় চোখ সয়ে আসতে সামান্য বেগ পোহালো। দুই বাহু তুলে আড়মোড়া ভাঙার চেষ্টা করতেই টের পেল তার বুকে লেপ্টে আছে নমনীয় এক শরীর। তার শরীরে ঘ্রাণ নাকে যেতেই তৃপ্ত হলো অন্তর। সাইবান মুখ নামিয়ে তাকালো। চাদরের আচ্ছাদনে তার খোলা বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে অর্ধাঙ্গিনী। চোখে মুখে রাজ্যের প্রশান্তি। গভীর নিদ্রায় স্বপ্নের জগতে বিচরণ করছে সে। সাইবান সুখ সুখ অনুভূতি টের পেল। ইরামকে শক্তিশালী বাহুর মাঝে আবদ্ধ করে সময় নিয়ে দেখতে লাগলো। ওই বদ্ধ চোখের পাতা, শ্যামলা মুখ, পরিস্ফুটিত ঠোঁট, গোলগাল চিবুক তার বুকে নতুন করে মোহের আগুন ধরিয়ে দিল। ঝুঁকে ছোট ছোট চুমু আঁকতে লাগলো সে। আপন মনে বিড়বিড় করলো, যতবার মনে হয় এর চেয়ে বেশি ভালোবাসা যায় না, ততবার নতুন করে আপনার প্রেমে পড়ি। কি জাদু করেছেন আমায়! আই গো! সাইবানের ভালোবাসার প্রহরে বিশ্রীভাবে হস্তক্ষেপ করলো ভিন্ন একটি শব্দ। ব্রুকুচকে বিরক্তি নিয়ে সে মুখ ঘুরিয়ে তাকালো। নিজের ক্রিবের হাতল ধরে দাঁড়িয়ে আছে ইজান। তার ছোট্ট শরীরটা ভয়ানকভাবে দুলছে। সাইবান তাকাতেই ধপাস করে আবার বসে পড়ল ক্রিবের ম্যাট্রেসের উপর। একা একা বেশিক্ষণ দাঁড়াতে পারে না সে, এখনো শেখেনি। সাইবান চোখ উল্টালো। রাতে পারিসনি তাই সকালে প্রতিশোধ নিচ্ছেন? বেশ করেছি, তোর মাকে ধরেছি। আমার বউকে আমি ধরবো, ছুবো, আদর করব, ভালোবাসবো, চুমো দেবো। কি করবি তুই? ডাইপারে হেগে সেই গু মজা করে খা। বলেই ইরামকে বুকের সাথে মিশিয়ে ফেলল সাইবান। নেহায়েত ভীষণ ক্লান্ত, তাই ইরামের গভীর ঘুমটা এত সহজে ভাঙল না। চোখ পিটপিট করে স্বামীর বুকের উষ্ণতা পেয়ে আবারও তলিয়ে গেল নিদ্রার জগতে। অপরদিকে ইজান ক্রিবে বসে এমন অপমানজনক দৃশ্য দেখে বেজায় চটল। উঠে দাঁড়ানোর চেষ্টা করতে করতে রাগান্বিত শব্দ করলো, বা গো, আম, বা গো। তুই গো, তোর 14 গোষ্ঠী গো। উফ, সরি, তুই তো আমারই গোষ্ঠী। তাহলে তোর ডিএনএ দানবীরের গোষ্ঠী গো। বা অ্যাঁ, ওয়া। এবার হাত পা ছুঁড়ে কেঁদেই ফেললো ইজান। কিছুতেই সহ্য করবে না সে এমন অপমান। এবার সাইবান ভরকে গেল। ইরামকে আস্তে করে নিজের বুক থেকে সরিয়ে বিছানায় শুয়ে পাশে বালিশ দিয়ে উঠে গেল। পরনে শুধু সাদা ট্রাউজারটা আছে তার। উদাম শরীরে সকালের রোদ প্রতিফলিত হতেই উজ্জ্বল ফর্সা চন্দনের মতো ত্বক চিকচিক করে উঠল। লম্বা 2 পা ফেলেই ক্রিবের কাছে পৌঁছে গেল সে। গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকা ইজানকে তুলে ধরল। বাঁকা হেসে বলল, ওরে নাটকবাজ! ওয়া! হুস, চুপ! এত জেলাস ছেলে হয় আগে জানতাম না। অবশ্য তোকে কি বলছি, মম আর ড্যাডকে একসাথে লুতুপুতু করতে দেখলে আমারও মটকা ফেটে যেত। তাই বলে তুই তোর ডিএনএ দানবীরের উপর একটুও যাবি না? পুরোটাই আমার ফটোকপি। জঙ্গলটা জানলে এই শোকে বনবাসী হয়ে যাবে রে। উ, বাহ! ইজানের কান্না থামলো। দুহাত বাড়িয়ে সে সাইবানের বুকের সঙ্গে লেপটে গেল। চুপটি করে সেখানেই পড়ে রইল। এবার বিনোদনের ছায়া সরে তার পিতার চেহারায় নমনীয়তা ভর করলো। ইজানকে বুকে চেপে দোলাতে দোলাতে হাঁটতে লাগলো সাইবান। বারান্দার কাছে গিয়ে দাঁড়ালো। মন্থর শীতল বাতাস ছুটে এলো। তার একটি বাহু জড়িয়ে গেল ছেলের ছোট্ট শরীর জুড়ে। যেমন করে বটগাছ পরিশ্রান্ত পথিকদের ছায়া দেয়, তেমন করেই সে আড়াল করে নিল সন্তানকে। আশ্রয়দাতা বটগাছ হয়ে ঝুঁকে ইজানের চোখ থেকে অশ্রুটুকু মুছে দিয়ে চুমু খেলো গালে। ঠোঁট ছুঁয়ে রেখে গম্ভীর কণ্ঠে শুধালো, তুই কবে আমার পুরোটা বাবা বলে ডাকবি রে পোটলা?
বেশি দেরি করিস না, তোর বাবার সব আছে, শুধু ধৈর্য ছাড়া। বেশ সকালেই গোসল সেরে পবিত্র হয়ে নতুন সালোয়ার কামিজ গায়ে জড়িয়েছে সুগন্ধা। ইনকোর্স পরীক্ষা আরও আগেই শেষ, ফাইনাল পরীক্ষার আগের ছুটি চলছে, তাই ভার্সিটি যাওয়ার ঝামেলা নেই। আজ সে মন্দিরে পূজা দিতে যাবে বলে ঠিক করেছে। কাছাকাছি কোনো মন্দির নেই, যেতে হলে কিছুটা দূরে যেতে হবে, বাড়ি থেকে প্রায় 40 মিনিটের পথ। সামিয়াকে গতকাল জানাতেই তিনি বলেছেন গাড়ি নিয়ে যেতে। সকাল সকাল তাই সব কাজকর্ম আগেভাগে গুছিয়ে রেখেছে সে। নাস্তা এবং দুপুরের রান্না উভয় শেষ। ইরাম টুকটাক কাজ করে বেড়ে খাওয়াতে পারবে সবাইকেই, তাতে কোনো ঝামেলা নেই। তৈরি হয়ে বেরিয়ে পড়ল সে। আগামীকাল ইজানের কাস্টডি মামলার দ্বিতীয় শুনানি। গোটা পরিবার চিন্তায় আছে। সুগন্ধাও তো পরিবারের বাইরে নয়। ইরাম আর সাইবানের জন্য চিন্তা হচ্ছে তার। মনের শান্তি এবং কল্যাণের জন্য আজ সৃষ্টিকর্তার দুয়ারে প্রার্থনা করবে বলেই এমন চিন্তাভাবনা। মিনিট 30 বাদে একটা বাজারের মতো জায়গায় ড্রাইভারকে থামতে বলল সুগন্ধা। এটা মূলত পূজা সামগ্রীর বাজার। তাজা তাজা ফুল, পিতলের থালা বাসন থেকে শুরু করে প্রসাদের মিষ্টি পর্যন্ত ক্রয় বিক্রয় করা হয় এখানে। তবে ফুল, পবিত্র পাতা এসবের সম্ভারটাই বেশি। সুগন্ধা ফুল কিনবে, তাই সেদিকেই গেল। হাতে বেশ কিছু টাকা আছে। সাইবানদের বাড়িতে সে ঠিক বেতনভোগী কাজ করে না, থাকে পরিবারের একজন হয়েই। তবে মাসে মাসে হাত খরচে দেন সামিয়া। আর বিভিন্ন উৎসবে যেমন ঈদ, বৈশাখে মোটা অঙ্কের সালামি পাওয়া যায়। এই যেমন গত ঈদে বাড়ি না থাকলেও আহমেদ ঠিক মনে করে সুগন্ধার জন্য পোশাক এবং সালামি পাঠিয়ে দিয়েছিলেন। সেই সব কিছু জমিয়ে রাখে সুগন্ধা। বিশেষ কোনো কাজ ছাড়া তেমন খরচ তাকে করতে হয় না। পূজার জন্য বেশ কিছু ফুল আর তৈজসপত্র দরদাম করে নিল সুগন্ধা। দোকানের সব সাজিয়ে দিল। 320 টাকা দিদি। আমার 20 লাগাইতাছেন কেন মিয়া? বরাবর 300 দিতেছি। বলেই সুগন্ধা নিজের কাঁধে ঝোলানো ছোট্ট একটা পাটের ব্যাগে হাত ঢোকালো, কিন্তু সে টাকা বের করার আগেই পিছন থেকে ভিন্ন একটি হাত এগিয়ে দিল। একটা 200 আর একটা 100 টাকার নোট ধরা তাতে। নিন, আর জিনিসগুলো দিন। কণ্ঠটা কানে যেতেই হকচকিয়ে উঠল সুগন্ধা। মাথা ঘুরিয়ে তাকাতেই মুখোমুখি হলো শ্যামবর্ণ মুখখানের। আজ চোখে রয়েছে ভিন্ন গোছের একটি চশমা। দণ্ডায়মান অনুরাগ সিনহা। চোখ পিটপিট করল সুগন্ধা। ক্ষণিকের জন্য বিশ্বাস হলো না দৃশ্যটা। অনুরাগের পরনে নীলচে জিন্স আর ঢোলা সাদা শর্ট পাঞ্জাবি। চোখের কালো ফ্রেমের চশমার কারণে তাকে আজ বেশ প্রাপ্তবয়স্ক এবং জ্ঞানবান দেখাচ্ছে, যেটা তার পেশার সাথে একদম মানানসই। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সুগন্ধা নিজেকে সামলে নেওয়ার আগেই দোকানদার অনুরাগের টাকা নিয়ে জিনিসপত্র প্যাকেট করে দিল। থলেটা হাতে নিয়ে হয়ে সুগন্ধা অনুরাগের দিকে তাকালো। আপনি এইখানে? মৃদু হাসল অনুরাগ। আঁচড়ানো চুলে হাত বুলালো। তাতে কেশগুচ্ছ এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে পড়ল। কিছু জিনিসপত্র কেনাকাটা করতে এসেছিলাম, ভাবিনি তোমায় দেখতে পাবো। পূজার জিনিস? হুম, আজ আমাদের বাড়িতে ছোট করে পূজার আয়োজন করেছে মা, সেজন্য। তো তুমি কোথায় যাচ্ছিলে? মন্দিরে? হয়। ইতস্তত করল সুগন্ধা। হাতের প্যাকেটের দিকে চেয়ে বলল, কাজটা আপনি ঠিক করেন নাই। যেখানে সেখানে নিজের টাকা উড়ান কেন? দাঁড়ান, আমি টাকা দিতেছি আপনারে। নিজের ব্যাগ থেকে তড়িঘড়ি করে টাকা বের করলো সুগন্ধা। ঠিক তখনই অনুরাগ বেখেয়ালে হাত বাড়িয়ে তার মুঠো চেপে ধরল। ওই সামান্য স্পর্শে সুগন্ধার মনে হলো তার শরীরে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গিয়েছে। অনুরাগের অবশ্য তাতে বিশেষ খেয়াল নেই। সে স্থির চেয়ে বলল, আমার টাকা আমি যেখানে ইচ্ছে সেখানে উড়াবো, যার পেছনে ইচ্ছে তার পেছনে খরচ করব। তুমি বলার কে মেয়ে? সুগন্ধার হৃদস্পন্দন থমকালো। বুকের মাঝে অনুভূতির জলোচ্ছ্বাস আছড়ে পড়ল। মনে হলো চোখে রঙিন চশমা পড়েছে। চারিদিকে শুধু রঙের মেলা, অনুভূতির দারুণ রং। শক্ত একটি ধোপ গেল সে। অনুরাগের মুঠোয় তার হাতটা কাঁপল ভীষণ। টের পেয়ে তৎক্ষণাৎ নিজের হাত ঝটকা দিয়ে সরিয়ে নিল অনুরাগ। তার চেহারা হালকা লালচে হলো। মুখ লুকিয়ে সে বলল, সরি। সুগন্ধা কিছু বলতে পারল না। হাতের মুঠোয় মাঝে দুমড়ে মুচড়ে ফেলল টাকার নোটগুলো। অনুরাগ ইতিউতি তাকালো। অতঃপর অস্বস্তি ভাব লুকাতে জানালো, তোমার বানিয়ে দেওয়া চুড়িগুলো মায়ের ভীষণ পছন্দ হয়েছে। সুগন্ধার নিষ্পাপ দৃষ্টি মাঝে বুঝি হাজার তারার বর্ষণ ঘটল। এক লহমায় সহজ হয়ে গেল সে। অজান্তে অনুরাগের পাশাপাশি হাঁটতে লাগলো। ও মা, তাই? হুম, বেশ প্রশংসা করলো তোমার কাজের। বলল, মেয়েটাকে বলিস আমার জন্য আরো কয়েক জোড়া বানিয়ে দিতে। অবশ্যই দিমু। আপনি শুধু বলেন আপনার মায়ের কি কি পছন্দ। প্রাণী, ফুল? প্রাণের মাঝে তো ময়ূর পছন্দ, আর ফুল পদ্ম। একদম দারুণ ডিজাইন হইব ওগুলা দিয়া। আপনি শুধু দেখতে থাকেন। ওকে, দেখার আশায় রইলাম তবে। বাই দ্য ওয়ে, তোমার কি ফুল পছন্দ? জুই।
কথোপকথন করতে করতেই কেনাকাটা সেরে নিচ্ছিল অনুরাগ। এবার সে একটা ফুলের দোকানের সামনে থামলো। এক ঝাঁকা ভর্তি তাজা জুঁইয়ের দিকে আঙ্গুল তুলে দোকানিকে কি যেন বলল। সুগন্ধার অবশ্য সেদিকে খেয়াল নেই। সে ঘুরে ঘুরে আশেপাশের ঝুলে থাকা ফুলের মালাগুলো দেখছে। পছন্দ হলে কবজিতে জড়িয়ে একটা দুটো ছবিও তুলে নিচ্ছে। অনুরাগ জুঁই ফুলের ছোট্ট একটা তোড়া কিনে ফিরে তাকালো। সুগন্ধা আপন জগতে ব্যস্ত। মেয়েটা ভীষণ অদ্ভুত। হুম, বলা উচিত দিল খোলা। অতিরিক্ত চিন্তা নেই, বাড়াবাড়ি নেই। এই পৃথিবীর আনাচে কানাচে নিজের খুশি খুঁজে নিতে জানে। অনুরাগ পায়ে পায়ে সুগন্ধার পাশে গিয়ে দাঁড়ালো। ঝুঁকে দেখলো মেয়েটা নিজের তোলা ছবিগুলো পরখ করে দেখছে। আমি তুলে দেব? সুগন্ধা চৌকিতে পিছনে তাকিয়ে উত্তেজিত ভঙ্গিতে অনুরাগের হাতে নিজের ফোন ধরিয়ে দিল। দেন দেন। মুচকি হাসলো অনুরাগ। হাতের জুঁই ফুলের তোড়াটা বাড়িয়ে নিয়ে বলল, নাও, এটা ধরে পোজ দাও। বরফে পরিণত হলো সুগন্ধা। মাথা নুইয়ে প্রসারিত আঁখি মেলে ফুলের তোড়াটা দেখল। সকালের স্নিগ্ধ সূর্য তার সমস্ত অস্তিত্বের নিদারুণ উষ্ণতা ঢেলে দিল। দু হাতে নিজের কামিজ আঁকড়ে ধরল সে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফুল খুব দামি উপহার, যারে তারে দিতে নাই। অনুরাগ মাথা কাত করে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ব্যক্ত করল, যাকে তাকে দিচ্ছি না, এক টুকরো সবুজ প্রকৃতিকে সাদা রং মাখিয়ে দিচ্ছি। সুগন্ধা কেমন অনুভব করবে নিজেও বলতে পারবে না, তবে এটুকু সে নিশ্চিত, এমন প্রগাঢ় অনুভূতি এর আগে সে কোনোদিন কারো জন্য অনুভব করেনি। কখনো একজন পুরুষের উপর এমন দৃষ্টিতে তাকায়নি যে দৃষ্টিতে সে অনুরাগকে দেখছে। কাপা কাপা হাত বাড়িয়ে ফুলের তোড়া গ্রহণ করল সুগন্ধা। সে যতটা অস্বাভাবিক, অনুরাগ ঠিক ততটাই স্বাভাবিক। আর সেই বিষয়টাই সুগন্ধার অন্তরকে পোড়ালো। সে কেন একজনের সৎ অনুভূতিহীন আবেদনকে স্বাভাবিকভাবে নিতে পারছে না? সবকিছুতেই কি অতিরিক্ত কল্পনা করে ফেলছে? অনুরাগ কয়েক পা পিছিয়ে গিয়ে দাঁড়িয়েছে ছবি তোলার জন্য। সুগন্ধা প্রথমটা বিহ্বল হয়ে রইল। উন্মাদ হয়ে ওঠার হৃদযন্ত্রকে সামলে কিভাবে পোজ দেবে বুঝতে পারল না। শেষমেশ তোড়া থেকে একটা জুঁই ফুল তুলে নিজের কানে গুছল। মিষ্টি হেসে তাকালো সামনে। অনুরাগ ফোন উঁচিয়ে দাঁড়িয়ে আছে। সুগন্ধা শুধিয়ে বসল, কেমন লাগতেছে আমাকে? অনুরাগ প্রথমবারের মতন থমকালো। স্বর্ণাভ আভায় সুগন্ধাকে অতুলনীয় দেখাচ্ছে। মেয়েটা আহামরি সুন্দরী নয়, নাকটাও হালকা বোঝা, গোলগাল চেহারা। অথচ ফুলের সাগর মাঝে তাকে অপ্সরার চেয়ে কম কিছু মনে হচ্ছে না। বিশেষ করে ওই ঘন কেশরাশি আজও বিনুনি পাকিয়ে কাঁধে ঝুলিয়ে রেখেছে। আর সেই কাজল কালো চুলের মাঝে না চাইতেও অনুরাগের চোখ বারবার আটকে যাচ্ছে। সত্যিকারেই মেয়েটা অতুলনীয়, নাকি অনুরাগের চোখেই এমন লাগছে? অজান্তেই ফোনের ক্যামেরা থেকে দৃষ্টি সরিয়ে সে উত্তর করল, কংক্রিটের বুকে জন্মানো এক ফুলের কোলের মতন, প্রাকৃতিক এবং নির্ভেজাল। নিজের কথায় নিজেই হতবাক হয়ে রইল অনুরাগ। বুঝে ওঠার আগেই ফোনে একের পর এক ফ্রেম বন্দি করলো সুন্দর মুহূর্তটুকু। সুগন্ধা শুধু ড্যাবডব চোখে এক নাগারে চেয়েই রইল। তার অবয়ব ছবিতে ফুটে উঠল শিল্পীর হাতে আঁকা সুনিপুণ চিত্রের মতন। সেই চিত্রপটে তাকিয়ে অনুরাগ বিষণ্ণতা অনুভব করল। এই অনুভূতি, এই আবেগ, এই মুগ্ধতা যে তার বড্ড চেনা। চায় না সে, দ্বিতীয়বার চায় না ওই একই আগুনে দগ্ধ হতে। তাই সহসাই চেহারার ভাব বদলে ফেলল সে। অনেক হয়েছে এসব ঘোরাঘুরি, কাজে মনোযোগ দেওয়া উচিত। দ্রুত পায়ে হেঁটে সে সুগন্ধার কাছে গিয়ে ফোন ফেরত দিল। না চাইতেও খানিকটা রূঢ় গলায় বলে বসল, হয়ে গেছে। সুগন্ধা তার হঠাৎ পরিবর্তনে অবাক হলেও বিশেষ মন্তব্য করল না। ফোন ফিরিয়ে নিয়ে ছবিগুলো দেখল। তো তো ধন্যবাদ। আমি আমি তাইলে আর আপনারা আটকাই না রাখি, গেলাম। বলে সোজা গাড়ির দিকে হাঁটা দিচ্ছিল সুগন্ধা। কিন্তু হুট করে অনুরাগ পিছন থেকে ডাকলো, এই মেয়ে শোনো। থামলো সুগন্ধা। অনুরাগ হেঁটে তার কাছে দাঁড়ালো। নিজের ওয়ালেট থেকে একটা 1000 টাকার নোট বের করে সুগন্ধার হাতে ধরিয়ে দিল। মেয়েটি বেশ অবাক হলো এবার। এইটা আবার কিসের টাকা? আর কিছু তো কিনি নাই আমি। চুরির টাকা। সুগন্ধা সম্পূর্ণ জমে গেল। চোখে মুখে অবিশ্বাস ফুটিয়ে দেখলো অনুরাগকে। ক্ষণিকের জন্য তার মনে হলো এ তার চিরপরিচিত অনুরাগ নয়, ভিন্ন কেউ। অনুরাগ আনমনে পাশে তাকিয়ে বলল, তোমার পারিশ্রমিক। বেশ কিছু পেজে দেখেছি কাছাকাছি দাম পড়ে। তাছাড়া তুমি কাঁচামাল কিনবে, সেটারও খরচ আছে। সো কিপ ইট, ইউ ডিজার্ভ ইট। আমি চুরি বিক্রি করি না। সুগন্ধার কেন যেন রাগ হলো। টাকার নোটটা সে মুঠো পাকিয়ে ধরে রাখলো। অনুরাগ নিচে তাকিয়ে পরক্ষণে তার মুখ পানে চেয়ে জানালো, জানি, তবুও তুমি এটা রাখলেই খুশি হব। আসছি, ওই বাড়িতে গেলে দেখা হবে। অনুরাগ আর দাঁড়ালো না, হেঁটে বাজারের ভেতর গায়েব হয়ে গেল। সুগন্ধা গাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে রইল, যতক্ষণ না অনুরাগ চোখের আড়াল হয়। অতঃপর দৃষ্টি নত করে হাতের মাঝে ধরা মুচড়ে যাওয়া টাকার দিকে তাকালো। পরিহাসের হাসি ফুটল পাতলা ঠোঁট জোরে। আপন মনেই সে বিড়বিড় করল, হায় রে বোকা মন, কি ভাবছিলি বামন হইয়া চাঁদের নাগাল পাবি?
আরে তুই তো বামনও না, সে আকাশের তারার টুকরা। সেইখানে তুই রাস্তায় পইরা থাকা ফুল, যেটা মারাইয়া মানুষ ফিরাও তাকায় না। পর্ব 62। সকাল সকাল ইজানকে গোসল করিয়ে খাইয়ে গুছিয়ে দিয়েছে ইরাম। ছেলে ব্যস্ত দাদির সঙ্গে খেলায়। এর মাঝেই দ্রুত তৈরি হয়ে নিল সে। আলমারি থেকে নতুন একটা গোলাপি শাড়ি বের করলো। এই শাড়িটা তার অন্যান্য শাড়ির থেকে আলাদা, আধুনিক এবং ট্রেন্ডি ফ্রেইল ডিজাইনের। তার পছন্দ নয়, সাইবান পছন্দ করে কিনে এনেছিল। একবারও পরা হয়নি, তাই আজ সেটা পরলো। আয়নায় নিজেকে দেখলো। না, খুব একটা মন্দ লাগছে না। চুল আছড়ে ছেড়ে দিয়ে হালকা একটু ময়শ্চারাইজিং ক্রিম মেখে নিল মুখে। এমন সময় রুমের জাকুজির দরজাটা খুলে গেল। অপর প্রান্তে দৃশ্যমান হলো সাইবান। উদাম শরীর, টপটপ করে পানি গড়িয়ে নামছে বুক বেয়ে। শুধু একটা কালো তোয়ালে পেঁচানো কোমরে। চুলে আঙুল চালাতে চালাতে বেখেয়ালিভাবে রুমের ভেতর ঢুকল সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো ইরামকে দেখে থমকালো। গাঢ় চোখে আপাদ মস্তক পর্যবেক্ষণ করলো অর্ধাঙ্গিনীকে খুঁটিয়ে খুঁটিয়ে। আয়না তার প্রতিফলন দেখে খানিকটা লজ্জা বোধ করলো ইরাম। কি দেখছো? প্রশ্নটা না করে পারল না রমণী। সাইবান দুই বাহু বুকে বেঁধে এতটা নরম দৃষ্টিতে তাকালো যে তাতে অন্তর গলে যেতে বাধ্য। তার ফুলে ফেপে ওঠা মাংসপেশি চোখে লাগলো বেশ। গলায় খানিকটা আবেদনময় কর্কশ ভাব নিয়ে সে বলল, আমার অর্ধেক দুনিয়াকে। ইরাম উত্থিত হলো। ঝট করে পিছনে করে ভ্রু কুচকে শুধালো, অর্ধেক কেন? বাকি অর্ধেককে? সাইবান লম্বা দুই পায়ে ইরামের সন্নিকটে পৌঁছে গেল। এতটা কাছ থেকে তার শরীরে উত্তাপ ছুঁয়ে গেল রমণীকে দারুণভাবে। মুখ লুকিয়ে ফেলতে চাইলেও সম্ভব হলো না। সাইবান তার চিবুক ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে ফিসফিস করল, শাহরান আলাদিন, আমার পোটলা। হিরাম টুকটুকে হলো। তার সেই অভিব্যক্তিতে হৃদয় আন্দোলিত হলো সাইবানের। ঝুঁকে সেই রাঙা গালে নিজের ভেজা ঠোঁট ছুঁয়ে দিল সে। আঁকতে লাগলো আদরে ভালোবাসার চিহ্ন। ইরাম খানিকটা কেঁপে উঠল, পরক্ষণেই ফিক করে হেসে ফেলল। সাইবানের বুকে হাত ঠেকিয়ে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, এভাবে চলতে থাকলে আর কোর্টে পৌঁছাতে হবে না, জলদি আসো। এটুকু বলেই ইরাম রীতিমতো ছুটে পগার পার হলো। নিজের জায়গায় দাঁড়িয়ে খিলখিল করে হাসলো সাইবান। বউ তার ঠিকই বলেছে, আর কয়েক মিনিট পাওয়া গেলে আজ আর আদালতে যাওয়া হতো না। মাথা ঝেড়ে সে ক্লজেট থেকে নিজের পোশাক বের করে নিল। ইরাম নিচে নেমে ডাইনিং টেবিল থেকে ব্রেড আর জ্যাম নিয়ে ছোট একটা স্যান্ডউইচ বানিয়ে দ্রুত খেয়ে নিল। সকালে ইজানকে নিয়ে ব্যস্ত থাকায় চা বাদে কিছু মুখে দেওয়া হয়নি। জ্যাম স্যান্ডউইচের শেষ কামড় মুখে পড়েছে, ঠিক এমন সময় পদশব্দ ভেসে এলো তার কানে। মাথা তুলে তাকাতেই বিস্মিত হলো ইরাম। সিঁড়ি বেয়ে নেমে আসছে সাইবান। তবে আজ ছেলেটাকে বেশ অন্যরকম দেখতে লাগছে। পরিধানে একটা গোলাপি শার্ট আর ঢোলা গোলাপি প্যান্ট। তাকে হাঁটু ছেঁড়া জিন্সে দেখে অভ্যস্ত রমণী। একদিক না একদিক দিয়ে ছেঁড়া থাকবেই, এটা নাকি ফ্যাশন? তবে আজকে অনেক পরিপাটি। চুলগুলো জেল দিয়ে হালকা এলোমেলো রেখে আঁচড়ানো। ইরাম তার আগাগোড়া গোলাপি অবয়ব থেকে চোখই সরাতে পারল না, কারণ তার নিজের শাড়িটাও যে একই বর্ণের। তবে কি সে ইচ্ছাকৃতভাবে মিলিয়ে পড়েছে? ইরামের ঠোঁটে সূক্ষ্মতর হাসির রেখা ফুটল। সাইবার নিচে নামতেই ভ্রু তুলে সে জিজ্ঞেস করল, হঠাৎ ম্যাচিং করার শখ হলো যে? সাইবান তার দিকে এক নজর তাকালো। পরক্ষণে পরনের গোলাপি শার্টে হাত বুলিয়ে তির্যক হেসে উত্তর করল, যাতে জজ সাহেবা দেখতে পারেন আমাদের মধ্যে কত মিল মহব্বত। এবার শব্দ করে না হেসে পারল না ইরাম। এই ছেলে তাকে গুরুতর মুহূর্তেও বিনোদন দিতে পিছপা হয় না। সাইবান আশেপাশে তাকিয়ে কেউ নেই নিশ্চিত হয়ে ইরামের গা ঘেঁষে দাঁড়ালো। ঝুঁকে কানে কানে বলল, কেমন লাগছে আমাকে? ইরাম এবার লজ্জাবোধ করল না, বরং দু হাত স্বামীর কোমর জড়িয়ে পাল্টা ফিসফিস করে জানালো, আমার আমার লাগছে। পা সামান্য উঁচু করে সাইবানের গালে ছোট্ট একটা চুমু দিয়ে ইরাম পুনরায় বলল, মাই পিঙ্কি পুকি। ব্রু কুচকে হেসে উঠল সাইবান। এক হাতে ইরামের কবজি খামচে ধরে বলে বসল, বেডরুমে চলুন প্লিজ। ইরাম এবার তার কাঁধে আলতো চড় দিয়ে হাতটা ধরে পাল্টা টান দিয়ে বাইরের দিকে হাঁটা ধরল। তুমি গেঞ্জি, জমিদার না যে আদালত তোমার বাড়িতে বসবে। গেঞ্জি বলবেন না তো? আচ্ছা, গোলাপি গেঞ্জি বলবো এখন থেকে। আপনি কি চান আমি শার্ট খুলে খালি গায়ে কোট কাচারিতে চাই? দেখবেন পরে মৌমাছিরা ছেঁকে ধরলে আপনি জেলাস হয়ে মুখ ফুলিয়ে বসে থাকবেন। উফ, এত কথা কিভাবে বলে একটা মানুষ? আল্লাহ মুখ দিয়েছে কথা বলতে, মুখ দিয়ে কথা না বলে কি পোটলার মতো হাঁকবো? এই, তুমি শুধু আমার কুচুপুকেই পাও সবসময়। কি শত্রুতা তোমার ওর সাথে? এতই চরম শত্রুতা যে ওটাকে পার্মানেন্টলি আমার বাসায় হাগানোর জন্য কোর্ট কাচারিতে দৌড়ে মরছি।
আলাদিন। সমস্ত গাড়ির পরটাই দম্পতির মাঝে খুনসুটি হতে চলল, কিন্তু আদালতের যত কাছাকাছি পৌঁছালো ততই গম্ভীরতা বাড়ল। আজও কাটায় কাটায় 10টায় এজলাসে বসলেন বিচারক ফারহানা ইয়াসমিন। একের পর এক মামলা ডাকা হলো। প্রায় 1 ঘন্টা বাদে অবশেষে ইরাম আর অরণ্যের মামলার নম্বর এলো। পেশ করা ঘোষণা করতেই বিবাদী পক্ষের উকিল শিশির চৌধুরী এবং অরণ্যের উকিল বিচারকের সামনে গিয়ে দাঁড়ালেন। মহিলা সেই উকিলের নাম অর্চি বড়ুয়া। প্রথম দিন জানা হয়নি, পরবর্তীতে আলোচনার সময় জানা গিয়েছে বেশ তাগড়া উকিল। এই যাবৎকালে হেরেছেন হাতে গোনা 2টি কেস। তার দাঁড়ানোর ভঙ্গিমা এবং অভিব্যক্তিতে সেই প্রভাব স্পষ্ট। অরণ্য পিছনের বেঞ্চের কাছে দাঁড়িয়ে চুপচাপ দেখে যাচ্ছে দৃশ্য। তার মাঝে বিনোদনের কমতে নেই, তবে ক্ষণে ক্ষণে চোখ ফিরিয়ে সাইবান আর ইরামকে দেখতে ভুল করছে না। উভয়ের পোশাক না চাইতেও অসংখ্য দৃষ্টি কেড়ে নিয়েছে। ফারহানা নিজের টেবিলে জমা দেয়া কাগজপত্রসমূহ দেখে বললেন, বিবাদী পক্ষে লিখিত জবাব পাওয়া গিয়েছে। আপনারা কিছু উপস্থাপন করতে চান? শিশির চৌধুরী এগোলেন, দৃঢ় গলায় বললেন, জি মহামান্য। বাদীপক্ষ দাবি করেছে জৈবিক পিতা হওয়া সত্ত্বেও বাদীকে নিজের শিশুর অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমার শুধু একটাই প্রশ্ন, শিশুর বর্তমান বয়স 9 মাস। তাহলে এই 9 মাস বাদী কোথায় ছিলেন? কেন এতদিন পর তার মনে হলো যে আদালতের শরণাপন্ন না হলে ন্যায় বিচার পাবেন না? এটা নিয়ে আপনাদের বক্তব্য কি? মাথা ঘুরিয়ে অর্চির কাছে জানতে চাইলেন ফারহানা। অর্চি বেশ আত্মবিশ্বাসী এক পদক্ষেপ এগিয়ে জানালেন, এর উত্তর আমরা অবশ্যই দেব মহামান্য। তবে তার আগে আমি একটি বিষয় আজ আদালতের সামনে উপস্থাপন করতে চাই, আর বিষয়টা অবশ্যই এই মামলার সঙ্গে সম্পর্কিত। যদি মহামান্য অনুমতি দেন তবে পেশ করি। ফারহানা মাথা দোলালেন। অনুমতি দেওয়া হলো। সঙ্গে সঙ্গে নীরব সতর্ক হয়ে উঠল। পিছনে হেলে ইরাম এবং আলাদিনকে কিছু বলল। অপরদিকে অর্চি ইশারা করতেই একজন এগিয়ে একটি ট্যাব জমা দিল পেশকারের কাছে। পেশকার বিচারকের টেবিলে সেটি রাখতেই ফারহানা হাতে নিয়ে দেখলেন একটি সিসিটিভি ফুটেজ। অর্চি কঠোর গলায় বললেন, মহামান্য, আপনি যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি গত শুনানির দিনের আদালতের সামনের সিসিটিভি ফুটেজ, যেখানে স্পষ্টত দেখা যাচ্ছে বিবাদী পক্ষের বর্তমান স্বামী মিস্টার সাইবান আলাদিন অত্যন্ত আগ্রাসীভাবে আমার মক্কেলের উপর ঝাঁপিয়ে পড়েছেন। তিনি আমার মক্কেলের গায়ে হাত পর্যন্ত তুলেছেন। আমার আদালতের কাছে এটাই প্রশ্ন, এমন একজন পুরুষ যিনি নিজের আচার আচরণের সংযত নন, পশুর মতো অপরপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন, তিনি একজন পিতা হিসেবে কতটুকু দায়িত্বশীল হতে পারে? এই ঘটনায় প্রমাণ করে গত 9 মাস শিশুটি নিজের মায়ের বর্তমানে বাড়িতে কতটা অবহেলা এবং কর্তব্যহীনতার মধ্য দিয়ে গিয়েছে। বাদীপক্ষে এই নিয়ে অত্যন্ত চিন্তিত। আমরা এই আইন বহির্ভূত আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং মহামান্যের কাছে বিষয়টি নিয়ে বিবেচনা আশা করছি। এজলাস জুড়ে পিনপতন নীরবতা নেমে এলো। অন্যান্য মামলার প্রার্থীদের অতি হালকা গুঞ্জন থাকলেও এখন তো সম্পূর্ণ মিইয়ে গিয়েছে। ফারহানা বেশ মনোযোগ দিয়ে হাতের ট্যাব দেখলেন, চশমা খানিকটা ঠিকঠাক করে অতঃপর সামনে তাকালেন। শিশির চৌধুরী কিছু বলছেন না, একদম নিটল দাঁড়িয়ে আছেন। ফারহানা তার দিকে খানিক সন্তুষ্ট দৃষ্টিতে তাকালেন। আহেতুক যুক্তি পাল্টা যুক্তি তিনি পছন্দ করেন না, যা করার সরাসরি করতে পছন্দ করেন। তাই জোর গলায় বললেন, মিস্টার সাইবান আলাদিন, সামনে আসুন। ইরাম তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে সাইবানের দিকে তাকালো, কিন্তু স্বামীর মাঝে বিশেষ কোনো ভীতি দেখল না। নীরব তাকে চোখের ইশারা করলো। সাইবান সেদিকে এক নজর তাকিয়ে পরক্ষণে বেঞ্চ থেকে বেরিয়ে এলো। ফারহানা বরফ কঠিন দৃষ্টিতে তাকে দেখলেন। এক লহমার জন্য সাইবান এবং ইরামের পোশাকের দিকে তার নজর গেল, কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য তিনি করলেন না। সাইবান হেঁটে পাশের কাঠগড়ায় দাঁড়ালো। পুরাতন কাঠ, হালকা ভাঙা, ঘুনে ধরেছে। পিছনে 2 হাত বেঁধে শিরদাঁড়া টান টান করে সে সামনে তাকালো। ফারহানা চশমা খুলে হাতে ধরে সাইবানকে দেখলেন। আপনি বিবাদীর বর্তমান স্বামী? জি। একটুও কণ্ঠ কাঁপল না সাইবানের। ফারহানা দৃষ্টি সরালেন না, দ্বিতীয় প্রশ্ন করলেন, আপনার সঙ্গে আপনার বর্তমান স্ত্রীর আগের পক্ষের সন্তানের সম্পর্ক কেমন? যেমন সম্পর্ক একজন বাবা এবং ছেলের মাঝে থাকা উচিত। নিজেকে বাবা বলে দাবি করছেন? জি, করছি। একজন পিতার আচরণ সংযত হওয়া উচিত নাকি না? তখনই সংযত হওয়া উচিত যখন। হ্যাঁ নাকি না? কঠোর হলো ফারহানার কণ্ঠস্বর। সাইবান এবার একটুখানি থমকলো। হ্যাঁ, সংযত হওয়া উচিত। আপনি সংযত থেকেছেন? না। বাদী পক্ষ আপনার গায়ে হাত তুলেছে? না, কিন্তু উস্কানি দিয়েছে। হাত তুলেছে নাকি না? সাইবানের হাতের মুঠো শক্ত হলো, কণ্ঠ নত করে জবাব দিল, না।
ফারহানা কয়েক মুহূর্ত চুপ থাকলেন, অতঃপর দৃষ্টি সরিয়ে নিয়ে বললেন, যখন আপনি একজন পিতা তখন আপনার সকল অনুশাসন পালন করা বাধ্যতামূলক। আদালত প্রাঙ্গণে হাঙ্গামা বাঁধানো আপনার জন্য মাইনাস পয়েন্ট। উস্কানের বিপরীতে নৈতিকতা বজায় রাখতে না পারাটা একজন মানুষ হিসেবে ব্যর্থতা। সাইবান একদম চুপ করে রইল। ক্রমশ শক্ত হলো তার হাতের মুঠো। পাল্টা কিছু বলার আশায় হাসফাস করতে লাগলো অন্তর। শুধুমাত্র ইরামের আতঙ্কিত এবং আশান্বিত চাহনির কারণে সে কিছুই বলল না। অন্যথায় জিজ্ঞেস করত, উস্কানি দেওয়াটা নৈতিকতার মধ্যে পড়ে কিনা। অবশ্য তার জিজ্ঞেস করার প্রয়োজন হলো না। ফারহানা অর্চের দিকে তাকিয়ে বললেন, এবং বাদীকেও বলে দেবেন, আদালত জানে এক হাতে তালি বাজে না। সিসিটিভি ফুটেজ শুধুমাত্র সেখান থেকেই শুরু হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মিস্টার আলাদিন বাদীর উপরে ঝাঁপিয়ে পড়েছেন। আদালতের সিসি ক্যাম একটা নয়, আমাকে ভিন্ন ফুটেজ দেখতে বাধ্য করবেন না। উভয় পক্ষ সংযত হন। একটা 9 মাসের শিশুর কাস্টাডি নিয়ে আলোচনা চলছে, এখানে রাজনীতির দরকার নেই। ফারহানার শেষ কথাগুলো শুনে ইরাম বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা অবশেষে ফেলতে পারল। সাইবান কাঠগড়া থেকে নেমে এলো, একদম নিঃশব্দে পুনরায় ইরামের পাশে দাঁড়ালো। তবে এবার আগ বাড়িয়ে তার হাতটা ধরল না। শিশির চৌধুরী দ্রুতই মামলার গতিপথ ঘুরিয়ে দিলেন। মহামান্য, আমি বাদীপক্ষের কাছে প্রশ্নের জবাব চাচ্ছিলাম। আমরা জানতে চাই গত 9 মাস কেন কাস্টাডির প্রয়োজন মনে করেননি বাদী। সঙ্গে এটাও জানতে চাই গত 9 মাস তিনি নিজের সন্তানের সামান্যতম ভরণ পোষণ দিয়েছেন কিনা, কিংবা খোঁজ খবর নিয়েছেন কিনা। কারণটা খুব সহজ, যদি যোগাযোগ নাই রাখা হয়, সাক্ষাৎ করতে নাই দেওয়া হয়, তবে কিভাবে করা হবে? জোর করে? আমার মক্কেল বারবার ব্যর্থ হয়েই আদালতের শরণাপন্ন হয়েছেন। অর্চি প্রতিবাদ করল। মাঝখানে হাত তুলে উভয়কে থামিয়ে দিলেন ফারহানা। সামনের কাগজে কিছু লিখতে লিখতে বললেন, এই সম্পর্কিত বিশদ আলোচনা পরবর্তী শুনানিতে করা হবে। বাদী পক্ষকে নিজেদের উপস্থাপন করার নির্দেশ দেওয়া হলো, আর বিবাদী পক্ষ পরবর্তী শুনানিতে শিশুকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকবেন। ইরামের বুকটা চেপে এলো। অপরদিকে অরণ্যের চেহারায় কাঠিন্য ফুটল। সাইবানের অভিব্যক্তির জোরে শুধুই শূন্যতা, এছাড়া বিশেষ কোনো পরিবর্তন দেখা গেল না। দ্বিতীয় শুনানি সেখানেই সমাপ্ত হলো। ফারহানা এবার খুব বেশি দেরি করলেন না। 8 দিন পরের তারিখ দিলেন। সেদিন আর বিশদ কিছু হওয়ার সুযোগ ঘটল না নীরবের তড়িৎ কার্যক্রমের কারণে। সাইবান আর ইরামকে সোজা হাঁটিয়ে একেবারে গাড়িতে তুলে বাড়ির পথে পাঠানোর পরেই সে দায়িত্বের ক্ষান্ত দিল। অরণ্যের সঙ্গে সাক্ষাৎ তো দূরে থাক, চোখাচোখি করার সুযোগটাও হলো না। সাইবান আর ইরাম যখন বাড়িতে পৌঁছলো তখন ভর দুপুর। মাথার উপর গনগনে সূর্য যেন আগুন ঢালছে। বাড়ির ভেতরে এসি থাকায় গরমটা ঠিক টের পাওয়া যাচ্ছে না। কোর্ট থেকে বেরোনোর পর সারাটা রাস্তা একটাও কথা বলেনি সাইবান। বিষয়টাও তার স্বভাব বিরুদ্ধ। ফারহানার সঙ্গে কথোপকথনের পর থেকেই ছেলেটা কেমন চুপ করে গিয়েছে। যদিও সাইবানের বিশদ দোষ আছে, এই নিয়ে সে অভিমানও করেছিল, তবুও স্বামীর জন্য কেমন মায়া হলো তার। পৌঁছানোর পর সাইবান গাড়ি থেকে বেরোতেই ইরামও পিছন পিছন বেরোলো, কিন্তু বাড়ির ভেতর ঢোকার আগেই পিছন থেকে সাইবানের হাত টেনে ধরে বলল, চলো একটু বাগানে হেঁটে আসি। হঠাৎ এমন অপ্রাসঙ্গিক প্রস্তাবে সাইবান অবাক হলো, কিন্তু স্ত্রীকে বারণ করার সাধ্য তার নেই। অজ্ঞাত দুজন ধীর পায়ে হেঁটে বাড়ির পিছনের বাগানে গেল। দুপুরের তপ্ত গরমের বাগানটা শীতল। তারা প্রবেশ করতেই সনসনে হাওয়া খেলে গেল চারিদিকে। সবুজ পাতাগুলো নড়ে উঠল। একটা গাছে চাইনিজ কমলা ধরেছে, যেন এক গাছে কয়েকশো সূর্য ধরেছে এমন দেখাচ্ছে সেটা। ইরাম সেই গাছের সামনে গিয়ে দাঁড়ালো। অতঃপর মুখোমুখি হলো সাইবানের। ছেলেটার দৃষ্টি আকাশের দিকে, যেখানে তীব্র আলোকছটার কারণে তাকিয়ে থাকাটাও দুষ্কর, অথচ সাইবান চেয়ে আছে নিষ্পলক। ইরাম তার একটি হাত ধরে লম্বাটে শিরা উপশিরা পূর্ণ আঙ্গুলের মাঝে নিজের নমনীয় আঙ্গুলগুলো পুরল, বলল, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এবার সাইবানের মনোযোগ আকর্ষিত হলো। মাথা নত করে সে অবাক নয়নে তাকালো অর্ধাঙ্গিনীর দিকে। অস্ফুট স্বরে বলল, উপহার? হুম। ইরাম নিজের হাতে ঝোলানো পার্স থেকে ছোট একটা জিনিস বের করলো, মখমলি বক্স। সেটা খুলতেই সূর্যের আলোয় কিছু একটা চকচক করে উঠল ভেতরে। সাইবানের চোখজোড়া বিস্ফোরিত হলো। বিহ্বল হয়ে সে দেখলো ভেতরে জলজল করছে একটি আংটি, সিলভার রঙের পাতলা ব্র্যান্ড। তার উপর হালকা সবুজাভ একটি 4 কোনা স্টোন বসানো। জিনিসটার রূপর স্পষ্টত বোঝা যাচ্ছে। ইরাম আংটিটা তুলে ধরলো। সাইবান অজান্তেই খানিক ঝুঁকে দেখলো। আংটির ভেতরে ছোট্ট অক্ষরে খচিত, মাই আলাদিন। এত সূক্ষ্ম কাজ যে চোখ ফেরানো মুশকিল হয়ে যাচ্ছে। সাইবানের বুকের ভেতর ঝড় উঠল। তীব্র আবেগের ঘূর্ণি ওলট পালট করে ফেলল সবকিছু। রুজুরা কুঁচকে এলো তার তীব্র অনুভবের আলোড়নে। ইরাম অপর হাতে সাইবানের হাত নিজের হাতে তুলে নিল। বরিশালের শোতে সে দেখেছে সাইবান নিজের আংটি শো অফ করতে খুব পছন্দ করে। সেখানেই মনে মনে একটি প্রতিজ্ঞা নিয়েছিল সে,
বিয়ের পরের প্রথম উপার্জনের টাকা দিয়ে সাইবানের জন্য কিছু একটা করবে। সেই কিছু একটা গড়তে গড়তে তার এতগুলো মাস লেগে গেল। ধীরে ধীরে সাইবানের বাম হাতের লম্বাটে অনামিকায় রূপার আংটিটা পরিয়ে দিল ইরাম। দৃশ্যটা এত আবেগঘন যে সাইবান অনুভব করলো তার চোখ জোড়া টলটলে হয়ে এসেছে। ইরাম তার আংটি পরানো হাতটা তুলে অনামিকায় আলতো চুমু দিয়ে বলল, আর কেউ তোমায় আমার কুচুপুর বাবা হিসেবে কবুল করুক বা না করুক, আমার তোমাকে সাত কবুল আলাদিন। বাক্যগুলো হৃদয়ে গিয়ে লাগলো। সাইবান ঝাপসা দেখতে পেল চোখে। প্রথমবারের মতন সে শব্দ হারিয়েছে। কিছুই উচ্চারণ করা সম্ভবপর হলো না তার পক্ষে। দুবাহু বাড়িয়ে শক্তভাবে ইরামকে জড়িয়ে ধরল। আষ্টি পৃষ্ঠে বেঁধে ফেলল অর্ধাঙ্গিনীকে নিজের বুকের মাঝে। ইরামও তার পরনের গোলাপি শার্ট আঁকড়ে ধরল। ফিসফিস করে কানে কানে বলল, তুমি হয়তো কুচুপুকে জন্ম দাওনি, কিন্তু তুমি ওর বাবা। আমার কুচুপু শুধুমাত্র তোমাকেই বাবা ডাকবে। তুমি দেখে নিও। চুপ, চুপ করুন। আর কত পাগল করবেন আমায়? সাইবান ভাঙা গলায় বলল। ইরামের কাঁধে মুখ গুজে ফেলল। তার পেটানো ভারী শরীরটা জড়িয়ে ইরাম দাঁড়িয়ে রইল। মৃদুমন্দর বাতাসের রৌদ্রোজ্জ্বল প্রকৃতি তাদের আবেগের জালে মুড়িয়ে নিল। ঠিক এখানটায় দাঁড়িয়ে প্রথমবারের মতন ইরাম উপভোগ করল, হয়তোবা এই মানুষটার হাত ধরে সে লড়ে যেতে পারবে যতটা লড়া প্রয়োজন। মাই প্রেশিয়াস। আলাদিনের ভাঙা মৃদুর কণ্ঠের বিপরীতে ইরাম বলল, হুম, আমার কোন স্বভাবের প্রতিফলন আপনি বলতে পারেন? বলা হলো না ইরামের, শুধু অনুভব করা হলো। কিছুক্ষণ আগের আদালতের মুহূর্তটি বুঝি শুকনো পাতার মতন উড়ে গেল হৃদয় থেকে। কারণ ইরাম জানে এ ছেলেটা পাশে থাকলে কষ্ট তাকে আর কোনো দিন ছুতে পারবে না। তার আলাদিন শুধু তার স্বামী নয়, তার সন্তানের পিতা, তার রক্ষক এবং তার সৌভাগ্যের নিশ্চায়ক। 3 দিন পর শয়নে, স্বপনে, এমনকি গোসলখানায় পর্যন্ত 24 ঘন্টা সাইবান নিজের অনামিকায় শোভা পাওয়া রূপার আংটিটা দেখে যায়। গতকাল তো জিমে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে আংটিটা এমন মনোযোগ দিয়ে দেখছিল যে আরেকটু হলে ম্যান হলেই পড়ে যেত। একটুর জন্য রক্ষা পেয়েছে পাশের এক পথচারী ধরে ফেলায়। সেই ঘটনা অবশ্য বাড়িতে কাউকে বলেনি। সুগন্ধা জানতে পারলে পরবর্তী 5 বছরের খোরাক পেয়ে যাবে। আর ইরামের কানে গেলে তো হয়েছেই। নিজের দিয়ে আংটি নিজেই আবার বক্সে ভরে সিন্ধুকে তালা দিয়ে রেখে দেবে। আপাতত সেটা হোক সাইবান চাচ্ছে না। আপাতত মানুষজন মনে করছে তার উপর জিনের আছর আছে, কারণ আংটিতে চোখ পড়লেই হুটহাট মুচকি মুচকি হাসছে সে। আজ বিকালে প্র্যাকটিসেও টিমের ছেলেগুলো কেমন সৌর দৃষ্টিতে তাকিয়েছিল। সে যার যা ইচ্ছা ভাবুক, বউয়ের জিনিস স্বামী দেখবে, 24 ঘন্টা কেন 48 ঘন্টা দেখবে, বুকের ভেতর ঠুকিয়ে বসে থাকবে, তাতে কার কি? এখনও ঠিক এই ধারণাটাই খেলা করছে সাইবানের মাথায়। দাঁড়িয়ে আছে সে স্টেজের উপর, একটি পার্টি ক্লাব। মিউজিকের তীব্র শব্দ খেলা করছে বাতাসে। লাল নীল বাতির চকচকে আস্ফালন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সময়টা প্রায় মাঝরাত। সাইবান বর্তমানে আছে নিজের শোতে। আজকে একটু বেশি উত্তেজনা কাজ করছে তার ভেতর। রিমিক্স বক্সটায় আঙ্গুল চালাতেই তার অনামিকায় আংটিটা চকচক করে দুতে ছড়াচ্ছে। বেশ লাগছে তার। ইতিমধ্যে ঘেমে উঠেছে সে। পরনের একটা ঢোলা বেসবল জার্সি লেপ্টে আছে গায়ে। তাতে শারীরিক কাঠামো বেশ ভালো চোখে পড়ছে। চুলগুলো লেপ্টে আছে ঘাড়ে এবং কপালে। ব্রুতে চিকচিক করছে পিয়ার্সিং। মন্থর আলোয় তাকে অতুলনীয় দেখাচ্ছে। স্টেজের সামনে দাঁড়ানো তরুণ তরুণী সকলে উন্মাদের মতন তালে তালে নাচছে আর গাইছে। সাইবান এখন তার শোতে নতুন একটা নিয়ম করেছে। স্টেজের উপরে কাউকে অ্যালাউ করা হয় না। সেখানে গেট দিয়ে 2জন সিকিউরিটি স্টাফ দাঁড়িয়ে আছে। সাইবান তার নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারছে সবকিছু। মাইক্রোফোনে মিউজিকের তালে তাল মিলিয়ে গেয়ে উঠলেই তার সঙ্গে গলা মেলাচ্ছে সকলে। ঠিক কতক্ষণ পেরিয়েছে সাইবান জানে না। টিমের একটা ছেলে তার ঘরমাক্ত শরীর দেখে পানির বোতল ছুঁড়ে দিল। সেটা হাতে নিয়ে সাইবান চুমুক দিয়ে আর চোখে সামনে তাকাতেই একটি অদ্ভুতের দৃশ্য চোখে পড়ল তার। ক্লাবের একদম শেষ মাথায় এক কোনায় দেয়াল ঘেঁষে দণ্ডায়মান এক ব্যক্তি। পরনে হাঁটুর নিচ পর্যন্ত লম্বা একটি কালো ওভারকোট, চোখে রিমলেস চশমা, হাতে ড্রিঙ্কসের গ্লাস। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছায়ায় মিশে একদৃষ্টে স্টেজের উপর থাকা সাইবানকে দেখে যাচ্ছে। একটুও ভুল হলো না চেনায়। উপস্থিত অরণ্য মির্জা সওদাগর। উভয়ের মাঝেই দৃষ্টি বিনিময় হলো দূর থেকে। অতঃপর একপাশে ঝুঁকে টিমের ছেলেটার কানে কানে কিছু একটা বলল সাইবান। গলা থেকে হেডফোন খুলে নিল, মিউজিকের ভলিউম বাড়িয়ে দিল। ক্লাবের লাইট আরও কমিয়ে দেওয়া হলো। ছায়া এবং ধোঁয়ার মতন দেখা যাচ্ছে সবকিছু। এর মাঝেই সাইবান ব্যাক স্টেজে চলে গেল। সেখান থেকে বেরিয়ে ক্লাবের একদম পাশ ঘেঁষে ভিড় এড়িয়ে সোজা হেঁটে পৌঁছালো অরণ্যর কাছে। অরণ্য সবেমাত্র নিজের ড্রিঙ্কসের গ্লাস শেষ করে আরেক গ্লাস হাতে নিচ্ছিল, কিন্তু তার আগেই সাইবানের শক্তিশালী হাত তার কবজি চেপে ধরল। ব্রু তুলে ফিরে তাকালো অরণ্য। চোখে ভাসালো
আহেতুক কৌতূহল, যেন সাইবান তার কাছে কি চায় বুঝতে পারছে না। কোনো কথা না বলেই অরণ্যকে টেনে ক্লাবের বাইরের দিকে হাঁটা দিল সাইবান। অবশ্য প্রথমটায় তাল মেলাতে বেগ পোহালো, হোঁচট খেলো একটা, কিন্তু দ্রুতই নিজেকে সামলে নিল। বাইরের করিডোরের কাছাকাছি আসতেই মিউজিকের তীব্র আওয়াজ কমে এলো। অরণ্য ঘড়ঘড়ি গলায় জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাচ্ছিস রে পাগলা? সাইবান অশুভ হাসলো, মাথা কাত করে এক নজর পিছনে দৃষ্টিপাত করে জানালো, কাজী অফিসে। আজ বিয়েটা সেরাই পেলি, কি বলিস? পর্ব 63, প্রথম অংশ। ক্লাবের পাশে পার্কিং লট। মাঝারি আকৃতির আধুনিক ডিজাইনের গ্যারেজের ভেতরটা আধো আলো আধো ছায়ায় পরিবেষ্টিত। কোনো মানুষ নেই, সকলে ক্লাবের ভেতরে। সাইবান অরণ্যকে টেনে নিয়ে গেল সেখানে। অরণ্য যে গাড়িতে করে এসেছে সেটাও এখানে পার্ক করে রাখা আছে, কালো রঙের মার্সিডিজ। সেই গাড়ির সামনে থেমে দাঁড়ালো সাইবান। অরণ্যর হাতটা ছেড়ে দিল। অতপর অতর্কিতে উল্টো ঘুরে মোক্ষম এক ঘুষি বসিয়ে দিল অরণ্যের চোয়ালে। হঠাৎ আক্রমণ আশা করেনি অরণ্য। ঘুষির জোরে সে ছিটকে গিয়ে ধাক্কা খেলো গাড়ির দরজায়। দাঁত লেগে ঠোঁট কেটে গেল, মুখের ভেতর নোনতা স্বাদ পেল। সাইবান একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। দু হাতে ভেজা চুল এলোমেলো করে সে ঠোঁট জিভ চালিয়ে অরণ্যকে দেখল, হালকা হাসলো। কেঁদে কেটে জজ সাহেবকে বিচার দিস, বলিস আলাদিন আমাকে মেরেছে। ভ্যাঁ। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কান্নার ভং ধরল সাইবান। তার এমন ব্যঙ্গে অরণ্য অপমানিত বোধ করার থেকে বেশি বিনোদন অনুভব করল। বৃদ্ধাঙ্গুলের ঠোঁটের কোণে জমাট বাঁধা এক বিন্দু রক্ত মুছে নিয়ে তির্যক হাসল। কাজী অফিসে বিয়ে পড়ানো হয় জানতাম, এখন দেখছি বক্সিং ম্যাচও হয়। আয়, তবে বক্সিং শেষে বাসর করে মন ভরে দেখিস যা যা দেখার। চোরের মতন লুকিয়ে নজর দিতে হবে না আর। অরণ্য কাঁধ নাড়িয়ে ঘাড় এবার এদিক আরেকবার ওদিক করল, বুঝি মাংসপেশির সঞ্চালন ঠিকঠাক করে নিল। তারপর প্রজ্বলিত দৃষ্টিতে দেখল সাইবানকে। তোকে দেখি না, দেখি তোর ভাগ্যকে। এজন্যই তো বলি, আজকাল ভাগ্যটা এমন চেলচিলিয়ে চাঙ্গে উঠছে কেন? শকুনের নজর লেগেছে বলে কথা। এবার শব্দ করে হাসলো অরণ্য, নিজের গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়ালো। আপাতমস্তক পর্যবেক্ষণ করলো সাইবানকে। রকচটে, বাউন্ডুলে এবং বেপরোয়া এক অস্তিত্ব। সামান্যতম ভয় নেই, নেই পরিণতির চিন্তা। গুরুতর মুহূর্তেও তার কাছে বিনোদন। এমন কাউকে আগে কখনো মোকাবেলা করেনি অরণ্য, তাই এই খেলাটা তার কাছে জমজমাট লাগছে। নিজের উপর অরণ্যর কুটুল দৃষ্টি সহ্য হলো না সাইবানের। ভালোই ভালোই বলছি, শুনে রাখ। তুই যদি ভেবে থাকিস আবার একটা সিন ক্রিয়েট করে আমাকে কোর্টে ফাঁসানোর চেষ্টা করবি, তাহলে এমন সিন ক্রিয়েট করব যে হাসপাতাল থেকে কোর্টে যাওয়ার মতো অবস্থায় থাকবি না। তোকে টপকে যদি আমাকে জেল খাটতে হয়, আমি হাসতে হাসতে জেলে যাব। গট ইট? সাইবানের চেহারায় ঝরে পড়ল তীব্র ক্রোধ এবং সতর্কবাণী। অরণ্য এবার সোজা হয়ে দাঁড়ালো, কিছু না বলে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো। লাইটার দিয়ে ধরিয়ে বেশ আয়েশ করে লম্বা একখান শুকটান দিয়ে বাতাসে ধোঁয়া ছাড়লো। তারপর মাথা কাত করে সরাসরি সাইবানের চোখের দিকে তাকিয়ে শুধালো, তুই আমাকে এত ঘৃণা করিস কেন? বউয়ের কথায়? সাইবানের ব্রুজরা কুঞ্চিত হলো, পাল্টা কিছু বলল না সে। অরণ্য নিজে থেকেই সিগারেট টানতে টানতে বলে গেল, আমি তো এসেছিলাম পুরুষ হিসেবে আরেক পুরুষের উপর দরদ দেখাতে। তোর দরদ তোর কিডনিতে ভরে জঙ্গলে পাঠিয়ে দেব। ব্রেন ওয়াশড? সাইবান থামলো। অরণ্য ধীর পায়ে তাকে ঘিরে তার চারিপাশে বৃত্তাকার পথে হাঁটতে লাগলো। বলল, শুনেছিলাম তোদের জেনারেশনের ছেলেপিলেরা অনেক বুদ্ধিমান হয়। তোর বেলায় কি বুদ্ধি উল্টোপাটে হেঁটেছে? নাহলে তুই ভাব, তোর মতন একটা ইয়াং ছেলে এখন একটা মহিলা আর এক পুরুষের বাচ্চাকে নিয়ে কোর্ট কাচারিতে দৌড়ে জুতার তলা ক্ষয় করছে। কেন? তোর জীবনটা এমন সাদা কালো হওয়ার কথা ছিল? হুম, রঙে রঙে রঙিন হওয়ার কথা ছিল। সাইবানের দুই হাতের মুঠো শক্ত হলো। কি বলতে চাচ্ছিস তুই? এটাই যে দুই পক্ষের কথা তো আদালতেও শোনে, তুই কেন এক পক্ষের কথা শুনে অবোধ শিশুর মতো লাফাচ্ছিস? পৃথিবীর মহামানবেরা বলে গিয়েছেন, এই জাতিকে একটা মিথ্যা বিনোদন দিয়ে বসিয়ে রাখো, যাতে আর প্রশ্ন করবে না। থামলো অরণ্য, সিগারেট অর্ধেক ফুরিয়েছে, সেটা মাটিতে ফেলে পা দিয়ে পিষতে লাগলো। তোর মনে হয় না তোকে ব্যবহার করা হচ্ছে সাইবান? অরণ্য বুঝি প্রথমবার সাইবানের নামটা উচ্চারণ করলো। তাতে মস্তিষ্কে কেমন যেন দপদপে একটা অনুভূতি হলো। বিষাক্ত এক কণ্ঠ, তাতে বিষাক্ত উচ্চারণ। তোকে ইরাম কি বলেছে? ও কেন আমাকে ছেড়েছে? কখনো এটা বলেছে আমি কেন ওকে ছেড়েছি? সাইবান শক্ত একটি ঢোক গিলল, বলার মতো শব্দ খুঁজে পেল না। তাকে নির্বাক লক্ষ্য করে মৃদু হাসল অরণ্য। ওভারকোটের পকেটে দু হাত ভরে এগিয়ে এলো। শি ইজ মাচ গ্রেটার প্লেয়ার দ্যান বোথ অফ আস।
একটু থেমে পরক্ষণেই অরণ্য বলল, দেনমোহর ব্যবসায়ী। সাইবান হতবিহ্বল হলো। ইচ্ছা হলো অরণ্যের উপর ঝাঁপিয়ে পড়তে। চোখ বুজে বহু কষ্টে নিজের অন্তরকে সামলালো সে। রাগের মাথায় আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না। চোখ খুলে মাথা কাত করে তাই বিরক্তি নিয়ে সে বলল, এক্সকিউজ মি। অরণ্যের মাঝে বিশেষ কোনো হেলদোল নেই। সে অত্যন্ত শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আমাদের বিয়ের দেনমোহরের টাকা দিয়ে কি করেছে জানিস? না, জানি না, জানতেও চাই না। ঘুষ খাইয়ে ভাইকে চাকরি দিয়েছে। সাইবান মানা করলেও উত্তর দিল অরণ্য, যেন কানে যায়নি তার কোনো কিছু। পাল্টা শুধালো, তোর দেনমোহরের টাকা কত? তোকে কেন বলবো? না বল, এটুকু বল যে এখনো দিয়ে দিসনি, নাকি আহাম্মকের মতো দিয়ে ফেলেছিস। সাইবান মুখ খুললেও কিছু বলতে পারল না। হতবাক হয়ে তাকিয়ে রইল অরণ্যর দিকে। অরণ্য উত্তর বুঝে তীর্যক হাসল, বলল, পাখি তবে নতুন খাঁচায় উড়াল দিতে বিশেষ দেরি নেই। তোকে আমি শেষ ওয়ার্নিং দিচ্ছি, এরপরও যদি চুপ না করিস, যা হবে তার জন্য আমি দায়ী থাকব না। সাইবানের সতর্কবার্তার বিপরীতে অরণ্য শুধু শব্দহীন হাসল। এমনটাই হয়, মানুষ সত্যের মুখোমুখি হতে ভীষণ ভয় পায়, প্রশ্ন করতে ভয় পায়, পাছে তার আঁকড়ে ধরা বিশ্বাসটুকু যদি ভেঙে যায়। তোর মাথায় যে অন্ধবিশ্বাসের পরত পড়েছে, তার বিপরীতে নিজের মাথা ঠুকে মরার ইচ্ছে আমার নেই। শুধু একটাই কথা বলবো, শুনে রাখ। তোর বউ এতই সতী সাবিত্রী যে তার গর্ভের বীজটা আদৌ আমার কিনা সেই নিয়েও সন্দেহ হয়। কালো, অন্ধকার। সাইবান চোখের সামনে শুধু সেটাই দেখতে পেল। তার জলজলা নয়নাভিরাম চোখ জোড়া হুট করে কেমন ঘোলাটে হয়ে উঠল। এতক্ষণ যাবৎ যে নিয়ন্ত্রণের লাগাম টেনে ধরেছিল তার অন্তর, সেই লাগাম এক লহমায় অদৃশ্য হলো। অরণ্য একটি ঢোক গিলল। এতক্ষণ যাবৎ সামনে একজন মানুষ থাকলেও এখন ভিন্ন কেউ আছে এমনটাই মনে হচ্ছে তার। প্রতিক্রিয়া করার সময়টুকু অবধি পাওয়া গেল না। সাইবান তড়িৎ গতিতে এগোলো। এতটাই ক্ষিপ্র সেই আক্রমণ যে চোখে দেখতেও বেগ পোহাতে হলো। অরণ্য শুধু অনুভব করলো রীতিমতো হাওয়ায় ভাসতে শুরু করেছে সে। তারপরেই তার ভারী কি পুরুষালী শরীরটা আছড়ে পড়ল গাড়ির বনেটের উপর। ধাতুর বনেট মহৎ জোরে খানিক দেবে গেল। অঙ্গ প্রত্যঙ্গে তীব্র ব্যথা টের পেল অরণ্য। বুঝতে পারল তার শ্বাস রোধ হয়েছে। সাইবান দুই হাতে জোরালো ভাবে তার গলা চেপে ধরে রেখেছে। ছটফট করেও লাভ হলো না। নিজেকে ছাড়াতে পারল না অরণ্য। ঝাপসা চোখে দেখল নিজের উপর ঝুঁকে থাকা হিংস্র মুখটা। এক নীরব পিশাচ যেন। ঘাড়ে এবং কপালে ফুলে উঠেছে নীলচে শিরা। দপদপ করছে হৃদস্পন্দন তীব্র ক্রোধের তাড়নায়। সাইবান নিজের সত্তাকে হারিয়ে ফেলেছে সম্পূর্ণ। তার কণ্ঠটাও অদ্ভুতরে শোনালো, এত সন্দেহ নিয়ে বেঁচে আছিস কেন? জাহান্নামে যা। অরণ্য কোনো কথা বলতে পারল না। তার অবরুদ্ধ গলা বেয়ে ম্রিয়মান শব্দ বেরোলো। সাইবান এক চুল ছাড় দিল না। হাতের জোর ক্রমশ বাড়ালো। ঝুঁকি এসে অরণ্যর আতঙ্কিত চোখের মাঝে নিজের অসহনীয় দৃষ্টি মিলিয়ে বলে উঠল, অন্ধ? হ্যাঁ, আমি শুধু অন্ধ না, আমার ছোট্ট সুখের দুনিয়ার জন্য আমি অন্ধ রাক্ষস। এই অন্ধের সামনে আয়না দেখানোর চেষ্টা করবি না। ওই আয়না ভেঙে চুরে তোর বুকেই সিল মেরে দেব। সাইবানের কবজি খামচে ধরল অরণ্য। ধারালো নখের আঁচড় পড়ল ত্বকে। লাল ঘা ফুটে উঠল, অথচ বিন্দু মাত্র টলল না সাইবান। মেঘের ঘর্ষণের ন্যায় গর্জন তুলল, বউ সতী সাবিত্রী না? তুই কোন ভাগাড়ের পুত পবিত্র? কতজনের জীবন নষ্ট করেছিস, কতজনের গায়ে কাপুরুষের মতন হাত তুলেছিস, হাড় চিবিয়ে ফেলে দিয়েছিস। সেই হাড় দিয়ে এখন এত সুরসুরি লাগে কেন? পরের সুখ সহ্য হয় না? মেইলি গোতে জলে যে তোর কপালে ঝাঁটা মেরে এক রমণী বেজায় সুখে আছে। অরণ্য চোখে কিছুই প্রায় দেখতে পাচ্ছে না এখন। বুকের ভেতর অক্সিজেনের প্রচণ্ড অভাব। শুধু কানে সাইবানের গমগমে কণ্ঠস্বর ভেসে আসছে, সত্যটা তোকে আমি বলি জঙ্গল মির্জা, তোর শরীরে অনেক কুরকুরানি। এক নারীতে চৈত্র মাসের কুত্তার উত্তেজনা মেটে না, তাই তুই পর নারীতে মেতেছিস। এখন কেন মেতেছিস সেটার জন্য তো তোর 2 ইঞ্চির ব্রেনকে জাস্টিফাই করতে হবে। এই জন্য তুই অত্যাচার শুরু করলি, নিজেকে ডমিনেটিভ রূপে প্রতিষ্ঠিত করতে চাইলি, কাল্পনিক খুদ বের করে নিলি, রান্নায় লবণ কম হলে বউ পেটানো পুরুষগুলোর মতো। ও, তুই তো আবার সেই জেনারেশনের পাবলিক। নিজের তৈরি করা ধূসর দুনিয়ায় তুই নিজেই এখন বন্দি। তোর এগোতে উষ্টা মেরে কেউ সুখে থাকছে, সেটা তোর মতো স্যাডিস্টের সহ্য হবে কেন? এখন তুই চাচ্ছিস আমার মধ্যেও সেই ইগো জাগিয়ে তুলতে। কিন্তু তোকে বলে রাখি, এই সাইবান আলাদিন মাচাটি খায় ঠিকই, তবে ঘাসে মুখ দিয়ে চলে না। তোর ইগো তুই তোর ঝোলায় রাখ।
সব নারী বেইমান বলে গাইতে গাইতে গিলতে গিলতে রাস্তায় পড়ে মরে থাক, পৃথিবীতে কারো কিচ্ছু যায় আসবে না। আন্ডারস্ট্যান্ড? পরের বার আমি হাতের কাজ শুধু কথাই শেষ করব না। অরণ্যকে ছেড়ে দিল সাইবান। হুট করে বাতাস গ্রহণ করতে পেরে ভীষণ জোরে কাশতে লাগলো অরণ্য। গাড়ি থেকে পিছল খেয়ে মেঝেতেই লুটিয়ে পড়ল। গলায় দাগ বসে গিয়েছে তার। সাইবানের লম্বাটে আঙ্গুলের ছাপ সেখানে স্পষ্ট। নিজের হাত ঝাড়া দিয়ে সরে দাঁড়ালো সাইবান। কোনো ঘৃণিত বস্তু দেখছে যেন। একটা কথা ঠিকই বলেছিস তুই। বীজ তোর না, আমার। ইরাম কিবরিয়া আমার, শাহরান আলাদিন আমার। দূর দূরান্তে কোনো জঙ্গলের নাম নিশানা নেই। এটুকু বলেই আর দাঁড়ালো না সাইবান। উল্টো ঘুরে হনহন করে বেরিয়ে গেল। একবারও পিছন ফিরে তাকালো না। অরণ্য নিজের স্থানেই হাঁপাতে লাগলো। মাটিতে তার 2 হাত মাখামাখি হয়ে গিয়েছে। সমস্ত শরীর কাঁপছে। মাথা ঝুঁকিয়ে রেখেছে বিধায় দেখা যাচ্ছে না। এই অবস্থাতেও তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে আছে। ভোররাত। বারান্দা থেকে আসা মৃদু আলো মায়ার জাল বিছিয়ে রেখেছে বেডরুম জুড়ে। ইরাম ঘুমে আচ্ছন্ন। আজ সাইবান বাড়িতে নেই, তাই ইজান তার পাশেই ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে অদ্ভুত একটা স্বপ্ন দেখছিল ইরাম। সে মেঘের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। হুট করে মেঘ সরে গেল তার পায়ের নিচ থেকে। তখনই সে নিচে পড়ে যেতে লাগলো। এমন সময়ই নিজের কোমরে উষ্ণ স্পর্শ পেয়েই ইরাম চমকে উঠল। ঘুম ভেঙে গেল এক লহমায়। কেঁপে উঠে হাঁপাতে হাঁপাতে পাশ ফিরে চাইতেও পারল না। কেউ তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে নিজের বুকের সঙ্গে। প্রথম কয়েক সেকেন্ড ইরাম কিছু টের পেল না। অতঃপর অতি চেনা সুবাসটুকু নাকে গেল তার। তৎক্ষণাৎ আতঙ্ক দূরীভূত হলো। মাথা ঘাত করে তাকালো। অন্ধকারাচ্ছন্ন রুমের ভেতর অতি মৃদু আভায় কাঙ্ক্ষিত মুখটা নজরে এলো। আলাদিন। ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করলো ইরাম। সাইবান হুট করে তাকে নিজের দিকে ঘুরিয়ে শক্তভাবে জড়িয়ে ধরল। মাথা গুজে দিল অর্ধাঙ্গিনীর বুকের ভেতর। যেন শিশুটি সে, আশ্রয় খুঁজছে নমনীয়তায়। ইরামের ঘুম অনেকটা কেটে গেল। মস্তিষ্ক সতর্ক হলো। সাইবানের চুলে আঙ্গুল চালিয়ে সে শুধালো, কি হয়েছে? অশান্তি লাগছে। আপনার বুকে একটু ঘুমাতে দেবেন? প্রশ্নটায় এত মায়া, এত আবেগ যে ইরামের মন মোমের মতো গলে গেল। সাইবানকে আগলে নিল সে পরিপূর্ণভাবে। পিঠে আর মাথায় নরম হাত বোলাতে লাগলো। তার ইচ্ছে হলো সাইবানকে সরাসরি জিজ্ঞেস করে সতীকে কি এমন হয়েছে। কিন্তু এই নাজুক মুহূর্তে সেটা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না। তাই সে ফিসফিস করলো, সব অশান্তি কেটে যাবে, ঘুমাও তুমি। সাইবান বড় করে প্রশ্বাস টানল। তার বুকে আরো শক্তভাবে লেপটে গেল। কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার পোটলা কোথায়? আমার পাশেই ঘুমাচ্ছে। সাইবান ইরামের কোমরের উপর দিয়ে হাত বাড়িয়ে ওপাশে চিত হয়ে ঘুমাতে থাকা ছোট্ট ইজানকে ছুঁয়ে দিল। বাচ্চাটা 2 হাত মুখের কাছে মুঠো পাকিয়ে ঘুমাচ্ছে। বুক উঠানামা করছে দ্রুত নিঃশ্বাস প্রশ্বাসের সাথে। সাইবান সেই মুঠো পাকানো হাতের একটা নিজের হাতে শক্তভাবে ধরল। তার বিশাল হাতে ইজানের হাতটা ছোট্ট এক অস্তিত্ব মাত্র। তবুও মনে হলো ছোট এক চারা গাছ আর বিশাল এক বট গাছকে শক্তি যোগাচ্ছে। সম্পূর্ণ ঘটনায় ইরাম বেশ অবাক হলো। নিজের আলিঙ্গনের জোর বাড়ালো। সাইবান তাকে আর ইজানকে ধরে ওভাবেই শুয়ে রইল, যেন পৃথিবীতে এই দুজন মাত্র ব্যক্তি আছে যারা তাকে শান্তি দিতে পারে। আপনাকে ভালোবাসি, জানেন তো, তাই না? গমগমে শোনালো সাইবানের কণ্ঠটা। ইরাম শক্ত একটু ঢোক গিলল। হুম, জানি। ওকে, নিশ্চিন্ত হচ্ছিলাম। এটুকু বলেই সাইবান আর কিছু বলল না। ইরামও চুপটি করে রইল স্বামীকে বুকে রেখে। অথচ সাইবানের অশান্তি দূর করতে গিয়ে মাত্রই তার নিজের অশান্তি শুরু হয়ে গিয়েছে। কেন এমন করছে ছেলেটা? পর্ব 63। হ্যাঁ, আমি তো বললামই ক্লায়েন্টকে আগামীকালের মধ্যে ডিটেলস বুঝিয়ে দিতে হবে। এক হাতে ফোন কানে চেপে রেখেছে মিশির, অন্য হাতে ব্রিফকেস। সেই বাহুতে ঝুলছে কোট। অ্যাপার্টমেন্টের দরজা খুলে ব্রিফকেসটা সোফায় রেখে ফোন কান বদল করলো সে। হেঁটে হেঁটে গেল বেডরুমের দিকে। নো, আই এম নট হিয়ারিং এক্সকিউজেস এনিমোর। যদিও না পারে, তবে নেক্সট মাস থেকে ওকে রাখা যাবে না। ওর সিভিতে এক্সপার্টাইজ দেখেই হায়ার। মিশিরের কথা মাঝপথেই বন্ধ হয়ে গেল। বেডরুমের ভেতর পা রাখতেই চোখের সামনে যা দেখল, এরপর যে কোনো পুরুষই হয়তো নিজের শব্দ গুলিয়ে ফেলবে। বেডরুমের বিছানায় বসে আছে সারিকা। সে বসে আছে এটা আজব ব্যাপার নয়। আজব হলো তার পোশাক। কিছুদিন আগে কচুপাতা রঙের উপর জোরের কাজ করা যে শাড়িটা মিশির পছন্দ করে কিনে দিয়েছিল, সেই শাড়ি পরনে সারিকার। অথচ আজ তাদের কোনো দাওয়াত নেই। মিশির তাই বিস্মিত হলো। মেয়েটার কোমর সমান লম্বা চুল পিঠ ভাসিয়ে নেমে গিয়েছে নিজে। বেডরুমের নরম আলোর প্রতিফলনে সুদর্শনাকে অসম্ভব জেল্লাদার লাগছে। নিজের স্ত্রী বলেই বুঝি মিশির চোখ ফেরাতে পারল না। আনমনেই ফোনে বলল, আমি তোমাকে পরে কল দিচ্ছি।
এটুকু বলেই ফোনটা কেটে দিল সে। ততক্ষণে সারিকা বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে। শাড়ির আঁচলটা ঠিকঠাক করে পায়ে পায়ে মিশিরের কাছে পৌঁছালো সে। আজ দেরি করে এলে যে? আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। মিশিরের ভ্রু উঁচু হলো। স্ত্রীকে না চাইতেও আপাদমস্তক পর্যবেক্ষণ করতে বাধ্য হলো সে। অজান্তেই গালে হালকা লালিমা ফুটল। বিব্রতবোধ লুকাতে হাত মুখে ঠেকিয়ে মৃদু গলায় জানালো, একটা মিটিংয়ে দেরি হয়ে গিয়েছে। কিন্তু আজ তো কোনো দাওয়াত নেই। সেজেগুজে অপেক্ষা করছিলে কেন? দাওয়াত থাকলেই সাজতে হয়, স্বামীর জন্য সাজা যায় না? মিশিরের চেহারার লাল ভাবটা আরও গাঢ় হলো। তার গালে খুব সূক্ষ্ম একটা টোল পড়ে। ভালো মতো না তাকালে বোঝা যায় না। ওই সূক্ষ্ম টোলখানি সারিকার ভীষণ পছন্দের। মিশির গলা খাকড়ি দিল, আমার জন্য সাজগোজের কি আছে? তুমি যেভাবে কমফোর্টেবল তেমনই ঠিক আছে। কেন? আমাকে দেখতে খারাপ লাগছে? সারিকার শাড়ির আঁচল ছড়িয়ে চারপাশে ঘুরতে লাগলো। তার চুলগুলো দোল খেয়ে উড়ে বেড়ালো বাতাসে। মিশের মন্ত্রমুগ্ধ হয়ে গেল। ক্ষণিকের জন্য দৃশ্যটার উপর থেকে সে চোখ ফেরাতে পারল না। বুকের ভেতর ধক করে উঠল তার। না, আর দুর্বল হওয়ার সুযোগ নেই। হাত বাড়িয়ে খপ করে সারিকার কবজি ধরে থামিয়ে ফেলল মিশির। বলল, বদলে নাও, আমি একটা শাওয়ার নিয়ে আসছি। হাত থেকে কোট রেখে দিয়ে মিশির দ্রুত টাই খুলতে লাগলো। কাজকর্মে তাড়াহুড়ো তার। যত জলদি আড়াল হতে পারবে ততই মঙ্গল। তবে তার মনোবাসনা পূর্ণ হলো না। বাথরুমের দিকে পা বাড়াতেই পেছন থেকে সারিকা তার হাত ধরে ফেলল। বিষণ্ণ কণ্ঠে শুধালো, আমি কি খুব খারাপ মিশির? মিশির বরফখণ্ডে পরিণত হলো। খুব ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকালো। সারিকার চেহারার ঔজ্জ্বল্য ফিকে হয়ে এসেছে। তাতে মাখা বিষাদের আবরণ। চোখ দুটো শীতল আতঙ্কে ভরপুর। মিশিরের হাতের লম্বাটে আঙ্গুলগুলো নিজের নরম হাতে নিয়ে মিনমিন করে সে বলল, তুমি সত্যি আমাকে তালাক দিতে চাও? এবার ঘাবড়ালো মিশির, ভীষণ ঘাবড়ালো। সারিকার সঙ্গে তার সংসার বছরখানেকের। এর আগে কখনোই এমন আচরণ করেনি মেয়েটি। ঘুরে দাঁড়িয়ে স্ত্রীকে কাছে টেনে নিল মিশির। লতানো 2 হাত নিজের হাতের মাঝে নিয়ে গভীর গলায় জিজ্ঞেস করল, তুমি তালাক চাও না? সারিকার শুকনো চোখে অশ্রু টলমল করে উঠল। হঠাৎ জোরে জোরে ডানে বামে মাথা নাড়ালো সে। রীতিমতো ফিসফিস করে জানালো, আমি সেদিন তোমাকে তালাকের কথা বলতে চাইছিলাম না। আমি তোমার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম। মিশিরের মনে হলো তার গোটা দুনিয়া দুলে উঠেছে। সারিকার চোখের অশ্রু জল তার বুকে ছুরির ঘা বসিয়ে দিল বুঝি। কিভাবে কি করবে বোধগম্য হলো না। 2 হাত তার সামান্য কাঁপলেও দ্বিধাদ্বন্দ্বে। সারিকা অবশ্য থেমে নেই। সে গড়গড় করে বলে যাচ্ছে, আমি জানি মানুষ হিসেবে আমি পারফেক্ট না। আমার মাঝে অনেক খুঁত আছে। অতীতের মায়াজালে আজও আমি বন্দি। কোনো কিছুই আমার দোষ না। দোষ শুধু একটাই, সেটা হলো এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা না করা। তুমি যেমন নিজেকে গুছিয়ে নিয়েছ, আমি তেমন করে পারিনি। আজও নিজের প্রথম প্রেমকে দেখলে এই বেহায়া অন্তরকে আমি সামলাতে পারি না। আমাদের মাঝে যত অসম্পূর্ণতা, তার সবটুকু দায় আমার, এবং শুধুমাত্র আমার। মিশিরের ঠোঁটজোড়া ফাঁক হলো, অথচ সে হাজার চাইতেও কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। সারিকা নিচের দিকে তাকিয়ে আছে, উভয়ের ধরে রাখা হাতের পানে। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি মিশির। হয়তো সেটাকে অনুভূতির প্রতারণাও বলা যায়। নিজেকে সুযোগ দেওয়ার কথা আমি ভাবতেও পারিনি। আবদ্ধ থেকেছি একটা চক্রে। সেই চক্র আমাকে তোমায় দেখতে দেয়নি, এগোতে দেয়নি। অথচ সেদিন যখন তুমি হুট করে তালাকের কথাটা বললে, তখন আমি বুঝলাম কী জিনিস পায়ে ঠেলে দিচ্ছিলাম। মিশির, বিশ্বাস করো, এত ভয় সেদিন আমি পেয়েছি যা তোমাকে বলে বোঝানো যাবে না। আমি সংসার হারানোর ভয় পাইনি, পেয়েছি তোমাকে হারানোর ভয়। মিশির হতবাক হয়ে গেল। স্থির চেয়ে রইল স্ত্রীর মুখ পানে। টলটলে অশ্রু চোখ গড়িয়ে পড়ার আগে সে নিজের হাত বাড়িয়ে দিল। বৃদ্ধাঙ্গুলে মুছে নিল সেই অশ্রুকণা। সারিকা তার হাতে নিজের মুখটা রাখল। 2 চোখ বুঝে অতি আবেগ নিয়ে অনুভব করল, আমি জানি আমি তোমার যোগ্য নই। নিজের পক্ষে উপস্থাপনের মতো কোনো যুক্তি আমার হাতে নেই। তবুও একটা জিনিস চাইব, তোমার ক্ষমা। আর যদি না করি? এই প্রথম মিশির বিপরীতে কিছু বলল। সারিকা হুট করে চোখ মেলে তাকালো। অশ্রু রেখা টলমল করলো সেথায়। মিশিরের চোখে নমনীয়তা ফুটল। যদি বলি এই অপরাধের শাস্তি তোমায় আরও কিছুকাল বয়ে যেতে হবে? সারিকার চেহারায় অদ্ভুতের এক অনুভূতি ফুটল। মিশিরের অত্যন্ত কাছে সরে দাঁড়ালো সে। গভীর গলায় শুধালো, সেই কিছুকালের মধ্যে কি আমরা নতুন করে প্রেমে পড়ার চেষ্টা করতে পারি? বাকরুদ্ধ হলো মিশির। তার অভ্যন্তরের সকল আবেগ তালগোল পাকিয়ে গেল। মস্তিষ্কে ভীষণ ঝড় উঠল। চিন্তা ভাবনা লোপ পেল।
হৃদযন্ত্রের ছন্দপতন ঘটল। সারিকা দুবাহু বাড়িয়ে মিশিরের পাঁজরের চারপাশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সরাসরি তাকালো তার চোখের মাঝে। আমি সবসময় চাইতাম আমার একটা প্রেমের সংসার হবে। আমি আর আমার স্বামী দুজন দুজনকে খুব করে ভালোবাসবো। ভাগ্য সেই ভালোবাসা আমার কপাল থেকে মুছে ফেলেছে। শুধু দায়িত্বের বেড়াজাল বয়ে বেড়ালে আমরা দুজন আর মানুষ থাকবো না, রোবট হয়ে যাব। আমার কাছে সংসার শুধু কর্তব্য না, সংসার একটা অনুভূতি, একটা আবেগ, একটা ভালোবাসার নাম। তুমি বলেছিলে আমাদের পক্ষে নতুন করে ভালোবাসা সম্ভব না, তাই দায়িত্ব বুঝে এগিয়ে যাওয়াই মঙ্গল। অথচ দেখো, আমি তোমার মাঝে এক নতুন ভরসা খুঁজে পেলাম। তোমার জায়গায় আমি থাকলে হয়তো নিজেকে বহু আগেই ছেড়ে দিতাম, কিন্তু তুমি এখনো আমায় বহন করে চলেছ। মিশির, আমরা কি নিজেদেরকে একটা নতুন সুযোগ দিতে পারি না? পারি না সব ভুলে একটা নতুন শুরুর চেষ্টা করতে? মিশির চেয়েই রইল এক নাগারে। তার হাতটা শক্তভাবে আঁকড়ে ধরে সারিকা অত্যন্ত আবেগ নিয়ে বলল, নতুন শুরুর পথটা যে আমার বড্ড অচেনা। তুমি কি আমার হাতটা ধরে খানিক এগিয়ে দেবে মিশির? এরপর নিজেকে কিভাবে আটকানো যায় সেটা মিশিরের জানা নেই। আজীবন সে মানুষকে শুধু দিয়েই গিয়েছে, কখনো পাওনার হিসাব কষেনি। যদি কষত তাহলে বিনিময়ের খাতাটা শূন্যই পাওয়া যাবে। কেউ কোনোদিন তার প্রয়োজনীয়তা অনুভব করেনি, কেউ কোনোদিন এভাবে আঁকড়ে ধরে বলেনি থেকে যেতে। মিশিরের মতন কাউকে কেউ নিজের জীবনে অপরিহার্য মনে করে এও বিশ্বাসযোগ্য। পারল না মিশির। মনের মাঝে জমা হওয়া পাওনার বাসনাকে সে আটকাতে পারল না। দুবাহু বাড়িয়ে দিল, সারিকাকে টেনে নিল নিজের বুকের মাঝে। মেয়েটার চোখ শুষ্কতা হারিয়েছে, উষ্ণ অশ্রুফোঁটা ভিজিয়ে তুলেছে মিশিরের বুক। তাতে বড্ড প্রশান্তি লাগছে। মিশির আলিঙ্গনের জোর বাড়ালো, ভাঙা গলায় বলল, যদি এগিয়ে দেই, মজুরি কি দেবে? প্রেম দেব। বিনা দ্বিধায় ফিসফিস করল সারিকা। মিশিরের কিছু বলা হলো না। স্ত্রীর কাঁধে মুখ গুজে ফেলল সে। প্রাণ ভরে গ্রহণ করল তার অস্তিত্বে জড়ানো সুবাস। অতপর অপ্রাসঙ্গিকভাবে বলে বসল, তোমাকে আজ বৃষ্টি ভেজা পাতার মতো লাগছে। সূর্যের কিরণ উকি দিলেই গা ছেড়ে জেগে উঠবে নতুন উদ্যমে। সারিকা শুনল, আজ সে সব শুনবে। এই লোকটার কণ্ঠ নিঃসৃত প্রত্যেকটা শব্দ আজ থেকে তার অস্তিত্বের অলংকার। হাসপাতাল থেকে সামিয়া ভোরের দিকে ফিরেছেন। ক্লান্ত সামিয়া বিছানায় শুয়ে একটু জিরিয়ে নিচ্ছিলেন। চোখটা লেগে আসতেই ঘুমে তলিয়ে গেলেন। সেই ঘুম ভাঙল গায়ে কিছু একটার ছোঁয়া পেয়ে। পিটপিট করে চোখ মেলে তাকালেন তিনি। মাথা উঁচু করে তাকাতেই অতি পরিচিত দৃশ্যটা দেখতে পেলেন। তার পেটের উপর মাথা রেখে বাচ্চাদের মতন চুপটি করে শুয়ে আছে সাইবান। ছেলের এমন কাণ্ডে সামিয়ার বুকটা আবেগে টইটম্বুর হলো। আগে হরহামেশাই এমন করতো সাইবান। শো থেকে ফিরেই তার রুমে এসে গা ঘেঁষে নীরবে শুয়ে থাকতো। ইরামের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে মা ছেলের এই আবেগঘন মুহূর্তের সংখ্যা অনেক কমে এসেছে। সামিয়া তাতে অখুশি হননি। একটা বয়সের পর ছেলে মেয়ে নিজেদের সঙ্গীর প্রতি বেশি নির্ভরশীল থাকে, এটা তিনি বোঝেন। একটি হাত বাড়িয়ে ছেলের মাথার চুলে আঙ্গুল বুলিয়ে দিতে দিতে আদরে কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, কি খুঁজছিস ব্রো? সাইবান তার পেটে মুখ গেজে শিশুদের মতো শব্দ করে বলল, মায়ের গায়ের গন্ধ। সামিয়া মুচকি হাসলেন, পেলি? হুম, মিস করছিলাম এতদিন। ছেলেকে নিজের সঙ্গে মিশিয়ে ফেললেন সামিয়া। বাইরের কেউ দেখলে এখন বলতে পারে এত বড় ধাড়ি ছেলে হয়েছে, তবুও মায়ের আঁচলের তলে কুলকুল করছে। সেই আলোচনার কোনো পরোয়া সামিয়া করেন না। ধীরে ধীরে সাইবানের পিঠ চাপড়ে দিতে লাগলেন তিনি। বেশ কিছুক্ষণ কোনো কথাই হলো না তাদের মাঝে। অতঃপর সাইবান হঠাৎ বলে উঠল, ব্রো। বল ব্রো। আমি পারবো তো? পোটলা আর ওর আম্মু আমার হয়ে থাকবে তো? সামিয়া আগেই বুঝেছিলেন ছেলের এমন শিশুসুলভ আচরণের অর্থ। আজ তৃতীয় শুনানি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে ইজানকে আদালতে হাজির করতে হবে। কাউকে বুঝতে না দিলেও সামিয়া ঠিকই বোঝেন, সাইবান উপরে উপরে যতখানি শক্ত, ভেতরে ঠিক ততটাই নরম। ওভার থিঙ্কিংয়ে তো এই ছেলে পিএইচডি করা আছে। সামিয়া মৃদু হাসলেন। হাসিটুকু ছেলের থেকে বেশি তার নিজের জন্যই, কারণ তিনিও ব্যতিক্রম নন। ওরা তো তোরই, এত ভাবনা কিসের? সাইবান মুখ ঘষল, ফিসফিস করল, ড্যাম রাইট, দে আর মাইন। ইউ টু, বাই দ্য ওয়ে। সামি আবার খিলখিল করে হাসলেন, বললেন, নো চিন্তা, ডু ফুর্তি। তোদের সাথে আমি যাচ্ছি আজ। দরকার নেই, ওই জাজকে তুমি দেখোনি? বাপরে বাপ, ইজ্জতের ফালুদা করে দেবে আমার। বাসাতে থাকো, খুশিতে থাকো। কোর্ট কাচারিতে গিয়ে শেষে জাজ সাহেবের সাথে মারামারি লাগিয়ে দিতে পারো। তোমার বিশ্বাস নেই ব্রো? থাকবে কিভাবে ব্রো? তোর মতো ছেলে যার আছে সে মার কাটারি না হয়ে পারে?
এতদিন বাপ মাকে ছেলে মেয়ে নষ্ট করতে দেখেছি, এখন তো দেখছি ছেলে মাকে নষ্ট করে দিচ্ছে। সেই মনে ব্রো, সেম সেম। আ সাইবানের কান মুচড়ে ধরলেন সামিয়া। বিপরীতে বেদনার ভং ধরে হাসতে লাগলো সাইবান। তারপরে মায়ের হাতটা চেপে ধরে গাঢ় একটা চুমু খেয়ে বলল, সারা জীবন আমার ব্রো হয়ে থাকবে তো? থাকবে না? কেন? আমাকে ঝেঁটিয়ে বিদায় করে বাপের গলায় নতুন মালা ঝুলানোর চিন্তায় আছিস? খবরদার বলে দিচ্ছি, আগে তুই মরবি, তারপর তোর বাপ। বিপরীতে আরও জোরে হেসে মায়ের সঙ্গেই বালির যুদ্ধে লিপ্ত হয়ে গেল সাইবান। মা ছেলে জুটি সকালের সূচনাটা সেভাবেই কাটল। সুগন্ধা সকালে নাস্তা সাজিয়ে ডাক দেওয়ার পর তাদের একান্ত সময়টার অবসান ঘটল। ইরাম ভোর থেকেই ব্যস্ত আছে, সব কাজ গুছিয়ে নিচ্ছে। ইজানকে খাইয়ে তৈরি করে নেয়ার ব্যাপার আছে। সাইমান সাহায্য করার আগ্রহ জানালেও তাকে ধরে জোর করে নিচে নাস্তা করতে পাঠিয়ে দিল সে। সামিয়া টেবিলে বসেছেন ততক্ষণে। সুগন্ধা নাস্তা বাড়তে শুরু করেছে। এমন সময় খোলা সদর দরজা বেয়ে প্রবেশ করল নীরব। তবে আজ সে একা নয়, অনুসরণে আছে অনুরাগও। পরিধানে একটা আকাশি শার্ট আর খাকি ফর্মাল প্যান্ট। সাইবান চেয়ার টেনে বসতে গিয়ে তাকে দেখে থামকালো। কিরে, তোর ভার্সিটি চাঙ্গি উঠে গিয়েছে নাকি? অনুরাগ চোখ উল্টালো। এই জন্যই তোকে দরদ দেখানো উচিত না। কত কষ্টে বন্ধুকে সাপোর্ট করতে আদালতে যাব বলে একদিনের ছুটি ম্যানেজ করেছি। কষ্ট গিয়া পানি মে ছাপাক। তোর দরদ দিয়ে কি আমি চেরাক মাছব? উফ! অনুরাগ, নীরব, তোরা দুটো এদিকে আয় তো, টেবিলে বসে পড়। আর বাসায় খেয়ে এসেছিস এমন ঢঙের কথা শুরু করলে সারা দিন এই বাড়িতে রেখে দেবো, এক ফোঁটা পানিও খেতে দেবো না। সামিয়া নিজের ছেলে আর তার বন্ধুদের ধমক লাগালেন। নীরব তৎক্ষণাৎ বিরাট হেসে টেবিলে বসে পড়ল, যেন সে আসলেই এখানে খেতে এসেছে। অপরদিকে অনুরাগ সাইবানের পাশের চেয়ার টানতে টানতে আর চোখে সুগন্ধাকে দেখল। ইতিমধ্যে মেয়েটা তার প্লেট সাজিয়ে দিচ্ছে, ডিম পোচ, পরোটা, আলু ভাজা আর মিক্সড সবজি সালাদ। অনুরাগ হালকা চালে বলল, গুড মর্নিং, কেমন আছো? ভালো। খুব সংক্ষিপ্ত জবাব। অবাক করা ব্যাপার, সুগন্ধা একটা বার অনুরাগের দিকে মুখ তুলে তাকালো না পর্যন্ত। সমস্ত সময়টা মাথা নিচু করে নিঃশব্দে কাজ করে গেল। অনুরাগ তাতে বেশ বিস্মিত হলো। সকাল সকাল সবার মেজাজই একটু বিগড়ানো থাকে, সুগন্ধাও হয়তো ব্যতিক্রম হবে না, তাই না? নিজের নাস্তা চটজলদি শেষ করলো সাইবান। 5 মিনিটও লেগেছে কিনা সন্দেহ। একটা পরোটাকে শুধু 2 ভাগ করে মুখে পড়েছে, ওতেই ওর খাওয়া ফিনিশ। দ্বিতীয় ভাগটা চিবুতে চিবুতে নিজের প্লেটে আরেকটু বাড়তি আলু ভাজা, ডিম পোচ আর পরোটা তুলে নিল সে। কারোরই বুঝতে বাকি নেই ওটা ইরামের জন্য। এমন সময় আরেক দলের প্রবেশ ঘটল বাড়িতে। মম! উৎফুল্ল ডাকটা শুনেই চমকে উঠলেন সামিয়া। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখা মিলল সারিকার। টপ আর ঢোলা জিন্স পরনের রমণী দুবাহু মেলে ছুটে গেল মায়ের দিকে। তখনই বোঝা গেল সে একা নয়, পিছনে ছোট্ট একটা ডাফল ব্যাগ নিয়ে হেঁটে আসছে মিশির, চেহারায় নমনীয়তা। আরে জামাই যে, এভাবে হুটহাট না জানিয়ে কেউ আসে? বলে আসবি না? সামিয়ার গলা জড়িয়ে ধরে খিলখিল করে হাসল সারিকা। দেখেছ, এসেছে মেয়ে, দেখছে জামাইকে। তোমার সাথে আমার আরই মম। বলেই সে মিছিমিছি অভিমানের ভান ধরে সাইবানের দিকে তাকালো। এমন নজরে ভাই তাকে দেখছে যেন রোডের মাঝে স্পিড ব্রেকার দেখছে। তার হাতে ধরা প্লেটের দিকে তাকালো সারিকা। তারপর কিছু না বলেই অতর্কিতে হাত বাড়িয়ে ডিম পোচ তুলে মুখে ঢুকিয়ে দিল ভো দৌড়। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে সাইবান প্রথম কয়েক সেকেন্ড প্রতিক্রিয়াই করতে পারল না। তারপরে তার হুঙ্কারে কেঁপে উঠল গোটা বাড়ি। ডিম চুন্নি! প্লেট রেখে সে ছুটল বোনের পিছনে। তাদের দৌড়াতে বুঝি ভূমিকম্প খেলে গেল চারপাশে। সারিকা প্রাণ বাঁচাতে ছুটছে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে। সোফার উপর লাফিয়ে উঠেছে, আবার টি টেবিলের উপর ঝাঁপ দিচ্ছে। পিছন থেকে তার চুল পাকড়াও করে মাছ ধরার জালের মতন হ্যাঁচকা টান দিল সাইবান। চেঁচিয়ে উঠল, লুব্বার ঘরে লুব্বা, আমার বউয়ের ডিম দে! মুরগি তো আর দুটো পারতে বল না হয়। মুরগি? আমার বউ মুরগি? তোর জামাই যে একটা ভেদা মাছ, সেটাকে আমি কোনোদিন বলেছি? সাই! মিশির বেচারা থ হয়ে দাঁড়িয়ে কোমরে দুহাত রেখে বলে উঠল, যাক বাবা, আমরা আবার কি করলাম? কিছু করেন নাই, এইটাই তো দোষ। শালারে ধইরা পাবনায় পাঠাতে পারেন না? অবশ্য পাঠাইও লাভ নাই, ওইখানে যাইয়া আত পাগল করে পুরা পাগলা বানায় সারবো আপনার শালাবাবু। মুখ ভেঙচে বলল সুগন্ধা। মিশির বিপরীতে মুখে হাত চেপে না হেসে পারল না। টেবিলে বসে ভয়ানক কাণ্ড দেখতে দেখতে হাসলেন সামিয়াও। তার বুক ভরে উঠল, অথচ অভ্যন্তরে একটা খচখচানে রয়ে গেল। গোটা পরিবার আজ উপস্থিত হয়েছে এক স্থানে। আজকের পর কি তারা উদযাপন করতে পারবে, নাকি নতুন কোনো ঝড় মোকাবেলা করতে হবে? বিধায় ভাগ্যের এহেন একজোট প্রস্তুতি। পর্ব 64। গাড়ি চলছে কোর্টের উদ্দেশ্যে।
প্রথমটা সবাই কোর্টে আসার আগ্রহ দেখালেও শেষমেশ শুধু অনুরাগকে সাথে এনেছে সাইবান, সামিয়া, সারিকা, এমনকি মিশরও চেয়েছিল সঙ্গে আসতে। তবে এত ঝামেলা করাটা অনুচিত হবে বিধায় তাদের বাড়িতেই অপেক্ষারত রাখা হয়েছে। এই মুহূর্তে প্যাসেঞ্জার সিটে বসে আছে সাইবান, তার উরুর উপর উপর হয়ে শুয়ে আছে ইজান। গায়ে জামা থাকলেও কোনো প্যান্ট নেই, কারণ মাত্র কিছুক্ষণ আগে গাড়ির ভেতরে ডাইপারের বড় কাজ সেরে ফেলেছে সে। ইরাম সঙ্গে প্রয়োজনীয় জিনিস সব এনেছে বলেই রক্ষা। ওয়েট টিস্যু দিয়ে ছেলেকে ভালো মতো মুছে দিচ্ছে সে। অপরদিকে কটমট করে ছেলেকে চোখ রাঙাচ্ছে সাইবান। কি মনে হয় রে পোটলা, তোর বাপ টয়লেট ব্যবসায়ী? গলায় কমট বেঁধে ঘুরবে তোর জন্য? ইরাম চোখ উল্টে স্বামীর হাতে পাউডার এগিয়ে দিল। জানে ছেলে আর বাবা এক কিসিমের, কারো থেকে কেউ কম যায় না। সাইবান পাউডার উপর করে ইজানের পিছনে ঢেলে সপাত করে একটা চাপড় বসিয়ে দিল। বাপের বাড়ি গাড়ি দখল করতে হবে না, হেগে ভাসিয়ে দে। কি দিনকাল এলো রে বাবা, মানুষজন জিজ্ঞেস করলে কি বলবো? আমার পোটলা গাড়িতে হাগে। বা গু গু গু। এই চুপ! চাঁদ সাহেব আর সামনে হাঁকিস না খবরদার। সোজা পূর্ব দিকে পাক্কা মেরে বলবো এই খবিসটা আমার না। বিপরীতে পা তুলে সাইবানের বুক বরাবর লাথি হাঁকিয়ে দিল ইজান। ছোট্ট দুহাত মুঠো পাকিয়ে প্রতিবাদের ঝড় তুলল। গা গা উ বা আবা আম আম। উফ! চুং চাং এখন বন্ধ কর। চাইনিজরা তোকে তাদের দোসর ভেবে পোটলায় বেঁধে পাচার করে দেবে। ইয়া উয়া! সে কি মিছিমিছি কান্না ইজানের, সঙ্গে সপাত সপাত লাথি ঘুষি। থাকবেই না, সে কিছুতেই সাইবানের কাছে থাকবে না। বাইং মাছের মতো শরীর ঝটকা দিতে দিতে আম আম করতে লাগলো। ইরাম শেষমেশ ছেলেকে নিজের কোলে নিয়ে ব্যাগ থেকে নতুন একটা ডাইপার বের করে পরিয়ে দিতে দিতে বলল, আলাদিন, আমার কুচুপুকে আর জ্বালাতন করো না তো। ইস, দেখ দেখ মায়ের কাছে কেমন বিচার বসাচ্ছে দেখ। আসিস তুই আমার কাছে আরেকবার, হেগে পুক্কু দেখিয়ে বলিস বা গু মুছে দাও, শিরিষ কাগজ দিয়ে ঘষে দেবো একদম। আলাদিন! স্বামীর মুখ বন্ধ করতে তার ঠোঁট বরাবর আলতো চাপড় দিল ইরাম। নিজের হাতটা এরপর আর ফেরত পেল না। শটান তার কবজি ধরে ঠোঁটে চেপে ধরল সাইবান। চোখে ফুটল জলজলে অনুভূতি। ইরামের তর্জনী মুখে ঢুকিয়ে হালকা কামড় দিল। কেঁপে উঠল ইরাম। সাইবান তির্যক হেসে ফিসফিস করল, ডেলিশিয়াস। কুচিপুর গু ধরেছি, ডেলিশিয়াস তো হবেই। নাওজুবিল্লা ওয়াক! ইরামের বেখাপ্পা কথা শুনে ঝটকা দিয়ে দূরে সরে গেল সাইবান। তার চেহারায় বিকৃতি ঘটল। গলা চেপে ধরে বমি নিবারণ করতে চাইল। শেষমেশ উপায়ন্তর না পেয়ে গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে একদলা থুতু ফেলল। ওয়াক ওয়াক! এতক্ষণ চুপচাপ নীরবের পাশে ড্রাইভিং সিটে বসে থাকলেও এবার আর মন্তব্য না করে পারল না অনুরাগ। গিয়ার ধরে নিজের মুখ ঘষে ইরামকে বলল, এর সাথে কিভাবে সংসার করছেন বৌদি? আমি হলে ফুলসজ্জার রাতেই ডিভোর্স দিতাম। ভবিষ্যতে ডিভোর্স কেস লড়তে হলে প্লিজ আমাকে জানাবেন, একদম ফ্রিতে ব্যবস্থা করে দেব। সঙ্গত করল নীরব। সাইবান মুখ বাঁকিয়ে ঘর ঘর শব্দ করে বলল, মদ সিগারেট দিয়ে কালসাপ পুষেছে এক একটা। পরক্ষণে গাড়ির দরজায় ঘুষি দিয়ে সে খেকিয়ে উঠল। শুধু একবার বিয়ে হোক তোদের, রাসলীলা কাকে বলে এমনভাবে দেখাবো যে পুকুর লুঙ্গি মাথায় উঠে যাবে শালা। সুগার ড্যাডি খেপেছে রে। নীরব মুখ টিপে হাসতেই তেলে বেগুনে জ্বলে উঠল সাইবান। পায়ের কেটস খুলে ছুঁড়ে মারল। গাড়ির উইন্ডশিটে গোত্তা খেয়ে সেটা নীরবের কোলের উপর পড়ল। ভুল হাতের আঙ্গুলের চাপ পড়ে ফারিয়ার হোয়াটসঅ্যাপে তোর ডাঙ্গু পাঙ্গু ছবি শেয়ার হয়ে গেলে সাইবান দায়ী নয়। ইয়া সাইবান! গর্জে উঠল নীরব। কেশ জুতোটা পাল্টা ছুঁড়ে মারল বন্ধুর দিকে। নিজের সিটে বসে ইরাম কপাল চাপড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলেগুলো কোনো দিন শুধরাবে না, না শুধরাবে তাদের দলনেতা। খুনসুটির মাঝেই কোর্টে পৌঁছে গেল তারা। প্রাঙ্গণে গাড়ি থামতেই সারা রাস্তা রীতিমতো বক্সিং চ্যাম্পিয়নশিপ খেলে আসা দলটা কেমন শান্ত আর গম্ভীর হয়ে গেল। ইরাম তাদের অনুভূতি বদলের অদ্ভুত ক্ষমতা দেখে অবাক না হয়ে পারল না। কিছুক্ষণ আগে তাদের গাড়িটা দেখলে যে কেউ বলতো হয়তো সবাই মিলে পিকনিকে যাচ্ছে, অথচ এখন চারপাশে গুরু গম্ভীরতা। ইজানকে নিয়ে নামলো ইরাম। সত্যি ছেলে তার পিতার সাথে গোসা করেছে। নিজের হাতে থাকা ইদানিংকালের প্রিয় খেলনা একটা ডাইনোসর প্লাসি নিয়েই ব্যস্ত সে। সাইবানও কম যায় না। ছেলেকে মুখ ভেঙচে আই ডোন্ট কেয়ার ভঙ্গিমায় হেঁটে গেল সামনে। ইজান বিপরীতে হাতের ডাইনোসরের গলা কামড়ে ধরল, যেন ওখানে আলাদিনের গলা আছে। কোর্টে পৌঁছানোর রাস্তাতেই ইরাম অর্ধেক ক্লান্ত হয়ে গিয়েছে। বাকি দিন কিভাবে কাটাবে ভাবনার বিষয়। তবে এখন অত ভেবে কাজ নেই। ধীরে ধীরে বারান্দার উপর উঠে গেল সে। ঠিক তখনই নজরে এলো দৃশ্যটি।
এজলাস কক্ষের বাইরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অরণ্য। অরণ্যের পরনে একটা নীল সিল্কের শার্ট আর কালো ফর্মাল প্যান্ট। শার্টের উপরের দিককার বোতাম খানিকটা খোলা, চুলগুলো বোধহয় শীঘ্রই কেটেছে, পরিপাটি করে আঁচড়ানো, গুটিকত কপালের আশেপাশে লুটিয়ে আছে। চোখে সরু সিলভার রিমের চশমা, এক হাতে চায়ের প্লাস্টিকের কাপ ধরা। পাশে দাঁড়ানো অর্চি বড়ুয়ার দুই জুনিয়র অ্যাডভোকেট তাকে কিছু বুঝিয়ে বলছে, আর সে চুমুক দিতে দিতে শুনছে। ইরাম পৌঁছাতে অরণ্য মাথা কাত করে তাকালো। তার চোখের মণিগুলো কেমন অস্বাভাবিক গাঢ় দেখা গেল। ইরামের চোখে সরাসরি তাকিয়েই চায়ে লম্বা চুমুক দিল সে। অবিচলিত দৃষ্টি তার প্রাক্তনের শরীরে ঘুরপাক খেল, আটকালো তা চুমকি বসানো কামিজের ভাঁজে ভাঁজে। সর্বশেষে স্থির হলো ইজানের উপর। নিজের প্লাসে কামড়াতে কামড়াতে বড় বড় মায়াবী চোখ মেলে পাল্টা তাকালো ইজান। চোখে মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, বরং আবারও ফিরে গেল নিজের খেলনায়। অরণ্য হেলান ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। এক পা সামনে বাড়ালেও এর বেশি কিছু করা সম্ভব হলো না। এর আগে স্ত্রী সন্তানকে আড়াল করে সামনে দাঁড়িয়ে পড়ল দীর্ঘদেহী সাইবান। তার সুগঠিত গঠনের কারণে পিছনে থাকা ইরাম আর ইজান দুজনেই আড়াল হয়ে গিয়েছে। ডার্ক জিন্সের পকেটে দুহাত ভরে মাথা কাত করে অরণ্যকে দেখল সাইবান। জিভ বের করে অকারণে নিজের শুষ্ক ঠোঁট ভিজিয়ে বাঁকা হাসল। তার চোখে ঝুলল সতর্ক সংকেত। কথা বলার কোনো প্রয়োজন পড়ল না, অরণ্য পেছাতে বাধ্য হলো। ফারহানা ইয়াসমিন বরাবর 10টায় এজলাসে বসেন। 1 মিনিটও এদিক সেদিক হয় না কখনোই। আজও ব্যতিক্রম ঘটল না। ফারহানা পৌঁছাতেই মামলার কার্যক্রম শুরু হয়ে গেল। ইরাম বেঞ্চে বসে রইল খানিকটা অথস্থ হয়ে। ইজান এত মানুষের ভিড়ে অভ্যস্ত না হলেও বিশেষ হেলদোল নেই। খেলনা নিয়ে আপন জগতেই ব্যস্ত সে। মায়ের কোলে আছে, অর্থ তাকে পৃথিবীর কোনো কলুষতা ছুতে পারবে না। যেন মনে প্রাণে সেটা জানে অবুঝ শিশুটি। আজ মামলার ডাক আসাতে অন্যান্য দিনের তুলনায় কম সময় লাগলো। 8 ঘন্টা বাদেই পেশকার মামলা নং ঘোষণা করলেন। বাদী এবং বিবাদী উভয় পক্ষের আইনজীবী সামনে গিয়ে দাঁড়ালো। ফারহানা কাগজে কিছু লিখতে লিখতে জিজ্ঞেস করলেন, শিশুটি উপস্থিত আছে? জি মহামান্য। শিশির চৌধুরী তৎক্ষণাৎ জানালেন। ফারহানা মুখ তুলে সামনে তাকালেন। ইরামের কোলে বসে খেলতে থাকা ইজানকে দেখলেন। যথারীতি তার কঠোর চেহারায় কোনো অনুভূতির দেখা মিলল না। তিনি অনুমতি দিতেই প্রথম বক্তব্য শুরু করলেন অর্চি। ইয়োর অনার, আপনার কাছে ইতিমধ্যে সকল তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। বিবাদী পক্ষের প্রশ্ন ছিল, আমার মক্কেল এই 9 মাস কোথায় ছিল? এতদিন কেন সন্তানের দাবি করেননি? মানবিক কোণ দিয়ে দেখতে গেলে তালাকের পর বাদী খুবই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন, হতাশায় নিমজ্জিত ছিলেন, যার দরুন সন্তানকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবার মতন মানসিকতা তার ছিল না। এমনকি তিনি সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়েছিলেন। আপনাকে প্রেসক্রিপশনের কপিও দেওয়া হয়েছে, কিন্তু 9 মাসে তিনি একটুও খোঁজ নেননি, এটা একটা মিথ্যাচার। বরং মামলার আগেও তিনি নিজের ছেলেকে বহুবার দেখতে চেয়েছেন, কিন্তু তার সাবেক স্ত্রী সেই সুযোগ তাকে দেননি। অবজেকশন ইয়োর অনার, ঠান্ডা গলায় বললেন শিশির চৌধুরী। এক পা সামনে বাড়ালেন, শক্ত কণ্ঠে ঘোষণা করলেন, মানবিক বিবেচনা বোধ দিয়ে আদালত চলে না। তালাকের পর শুধু উনিই মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন? শিশুর মা কোনো অংশে ভোগান্তিতে ছিলেন না নাকি? তবুও তিনি নিজের সন্তানকে আগলে রেখেছেন, বড় করে তুলেছেন তিল তিল করে। তাই এমন যুক্তি হাস্যকর। যদি হাস্যকরী হয়ে থাকে তবে বলবেন প্লিজ, আপনার মক্কেল কেন প্রথমেই কাস্টাডির বিষয়টা নিশ্চিত করেননি? তিনি অবুঝ নন, প্রাপ্তবয়স্ক শিক্ষিত নারী। তবে ওনার অবশ্যই জানা উচিত ছিল, আজ না হয় কাল সন্তানের ভরণ পোষণের ব্যাপারটা উঠবেই। তিনিও বা কেন চুপচাপ ছিলেন? ওনাকে তো বলা হয়নি সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে। ফারহানা দৃঢ় চোখে উভয় পক্ষের উকিলের দিকে তাকালেন। উত্তেজিত হবেন না, শান্তিপূর্ণভাবে যুক্তিতর্ক উপস্থাপন করুন। শিশির এবং অর্চি উভয় অন্যদিকে ঘুরে তাকালেন। অর্চির দিকে ফিরে ফারহানা বললেন, আপনার বক্তব্য শেষ করুন। অর্চি মাথা দুলিয়ে জুনিয়র অ্যাডভোকেটের কাছ থেকে একটা কাগজ নিয়ে পেশকারকে দিলেন। পেশকার ফারহানার টেবিলে কাগজটা জমা দিতেই তিনি চশমা ঠিক করে মনোযোগ দিয়ে দেখলেন। অর্চি সামান্য একটু হাসলেন। এক নজর শিশিরের দিকে চেয়ে পরক্ষণে দৃপ্ত গলায় বললেন, মহামান্য, আপনার সামনে যেটা পেশ করা আছে সেটা এই মামলার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে যথেষ্ট, এমনকি আদালতকেও থ বানিয়ে দিতে পারে। ক্ষণিকের জন্য গুঞ্জন উঠল চারপাশে। ইরামের বুকটা কেমন যেন মোচড় দিল। ব্রুকুচকে ফারহানা কাগজটা দেখছেন, তাতে কেমন ভয় হচ্ছে ইরামের। শেষমেশ তার ভয়টাই সত্য হলো। অর্চি ব্যক্ত করলেন, আপনি যেটা দেখছেন সেটা এই কেসের মূল আকর্ষণ। 9 মাস বয়সী শিশু ইজানের সরকারি জন্ম নিবন্ধন। একটু ভালো করে দেখুন ইয়োর অনার, পিতার নামের জায়গায় কি শোভা পাচ্ছে? আমার মক্কেলের নাম? হুম, বরং তার সাবেক স্ত্রীর বর্তমান স্বামীর নাম, যে আদতে শিশুটির জৈবিক পিতাই নন। গুঞ্জন হুট করেই থেমে গেল। পিনপতন নীরবতা নেমে এলো চারপাশে। বেঞ্চে বসে থাকা নীরব আর তার সঙ্গী দ্বিতীয় জুনিয়র অ্যাডভোকেট নিজেদের কপাল ঘষল। অবশেষে সবচেয়ে বড় চালটা চেলেছে বাদীপক্ষ। এটার আশঙ্কাই ছিল এতদিন। সিনিয়র অ্যাডভোকেট শিশির চৌধুরী অবশ্য তুলনামূলক বেশ শান্ত।
মামলার লাগাম তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, চেহারা দেখলে বোঝা দুষ্কর। ফারহানা কাগজটা কয়েক দফায় দেখলেন, অর্চি আগুনে ঘি ঢেলে জানালেন, ইয়োর অনার, আপনার হাতের কাগজটা সরকারিভাবে ভেরিফাইড। এখন সরকারি নথিপত্রে কোন উদ্দেশ্যে কিভাবে জৈবিক পিতার বদলে অন্য কারো নাম বসানো যায় সেই প্রশ্ন রাখছে আদালতের কাছে। ফারহানা সকলকে এড়িয়ে সরাসরি সাইবান আর ইরামের দিকে তাকালেন, গম্ভীর গলায় প্রশ্ন করলেন, এই নথিপত্র নিয়ে আপনাদের বক্তব্য কি? আদালত কি এর সত্যতা যাচাই করবে? এটা সত্য। ইরাম কিছু বলতে পারল না। এর আগেই জবাব দিল সাইবান। তার চেহারায় কোনো অনুভূতি নেই, শুধু শূন্যতা। ফারহানা জিজ্ঞেস করলেন, এই নথিতে শিশুটির পিতার নাম হিসেবে আপনার নাম রয়েছে, আপনি কি এটা অস্বীকার করছেন? না। আপনার নাম ইচ্ছাকৃতভাবে এই নথিতে দেওয়া হয়েছিল? জি, আর এই কাজ আমি করেছি। আমার স্ত্রীর সঙ্গে এর সম্পৃক্ততা নেই। এক সেকেন্ড নীরব থেকে ফারহানা আবার বললেন, আপনি জানতেন যে আপনি শিশুটির জৈবিক পিতা নন? জানতাম। যা করেছেন তা রাষ্ট্রের সঙ্গে ধোঁকা, এটা জানেন? এবার সাইবান নিশ্চুপ। এজলাসের ভেতর বাতাস ভারী হয়ে উঠেছে। সকলে বুঝি নিজেদের নিঃশ্বাস আটকে রেখেছে। অরণ্য নিজের বেঞ্চে বসে বুকে দুবাহু বেঁধে এমন বিনোদন নিয়ে সব দেখছে যেন সিনেমা হলে এসেছে। ক্ষণে ক্ষণে তার চোখ ইরাম আর ইজানের উপর স্থাপিত হচ্ছে। ইরাম নিজের জায়গায় মূর্তিমান, সামান্য নড়লেই বুঝি কোনো কেলেঙ্কারি ঘটে যাবে। চেহারা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে তার। ফারহানা অর্জের দিকে তাকিয়ে বললেন, দ্য লার্নড কাউন্সিল মে প্রসিড। ইয়োর অনার, আমি বিবাদী পক্ষের বর্তমান স্বামী মিস্টার সাইবান আলাদিনকে উইটনেস বক্সে আনার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। সাইবান বেঞ্চ থেকে বেরিয়ে এলো। তার দৃষ্টি বিনিময় ঘটল শিশিরের সঙ্গে। ওই অভিজ্ঞ চোখ জোড়ায় সে প্রশান্তি দেখতে পেল, যেন তাকেও শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে। পরক্ষণে এক নজর নীরব আর অনুরাগের দিকে তাকিয়ে কাঠগড়ায় দাঁড়ালো সাইবান। এই নিয়ে দ্বিতীয়বার সে এখানে দাঁড়িয়েছে। অর্চি ধূর্ত দৃষ্টিতে তার সামনে এসে দাঁড়ালো। মহিলার ঠোঁটে এক কুটিল হাসির দেখা মিলল। মিস্টার সাইবাল আলাদিন, আপনার বিয়ের কত মাস চলছে? আদালতকে জানাবেন, যদি খুব বেশি ব্যক্তিগত না হয়ে থাকে। সাইবানের হাত পিছনে মুষ্টিবদ্ধ হলো। একটি ঢোক গিলে উত্তর করল, 6 মাসের বেশি। ও, নতুন বিয়েই বলা চলে। এর অর্থ আপনার স্ত্রীর ছেলে ইজান জন্মের সময় আপনি নিশ্চয়ই উপস্থিত ছিলেন না, নাকি ছিলেন? দাঁতে দাঁত ঘষল সাইবান। ছিলাম না। অর্চের হাসিটা এবার বিস্তৃত হলো। আচ্ছা, তবে ধরে নিলাম আপনি জানতেন না আপনার সঙ্গে বিবাদের বিয়ে হবে। না তো আপনি শিশুর জন্মের সময় তার স্বামী ছিলেন। তারপরও কোন হিসাবে জন্ম নিবন্ধনে নিজের নাম শিশুটির পিতার জায়গায় দিয়েছেন? আপনি কি জানতেন না ইজানের জৈবিক পিতা কে? নাকি আপনার স্ত্রী আপনাকে কিছুই জানায়নি? জানানো উচিত ছিল না তার? এভাবে তথ্য গোপন করাটা তো কুটিল মানসিকতার লক্ষণ। দেখুন, যা করেছি আমি করেছি। কথা বললে আমার সাথেই বলুন। দোষ দেওয়ার হলে আমাকেই দিন। আমার ওয়াইফকে এর মাঝখানে টানবেন না। কর্কশ আর গুরুগম্ভীর গলায় বলল সাইবান। তার চোখ জোড়া শক্ত হয়ে উঠেছে। অপর বেঞ্চ থেকে ইশারায় তাকে শান্ত থাকার নির্দেশ দিয়ে যাচ্ছে নীরব, কিন্তু সাইবান সব কিছুকে উপেক্ষা করছে। অবজেকশন মাই লর্ড। প্রশ্নগুলো আমার মক্কেলের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ। শিশির চৌধুরী বলে উঠলেন। তাতে ফারহানা বললেন, সাস্টেইনড। আপনি মূল প্রসঙ্গে ফোকাস করুন। অর্চিকে সাবধান করলেন ফারহানা। অর্চি মাথা দুলিয়ে পুনরায় সাইবানের দিকে তাকালেন। আমার প্রশ্নটা আরেকবার সাজিয়ে করছি। আপনি জেনে বুঝে ইজানের জৈবিক পিতার পরিচয় এড়াতে নিজের নাম ব্যবহার করেছেন, হ্যাঁ নাকি না? আমি সেভাবে করিনি। ইজান আমাদের কাছে ছিল, আর অরণ্য মির্জার কোনো খোঁজ পর্যন্ত ছিল না। ওই মুহূর্তে আমি আবেগের বশে কাজটা করেছি, কারণ আমি চাইনি আমার সন্তান সমাজের আর 5টা মানুষের সামনে প্রশ্নবিদ্ধ হোক। এই তুচ্ছ কারণে আপনি সরকারি নথিতে ভুল তথ্য দেবেন? দুঃখিত, তবে যেহেতু এই দেশের মানুষ ধর্মের প্রতিও বিশ্বাসী, তাই আপনাদের ধর্ম অনুযায়ী বলছি। জৈবিক পিতার নামের স্থানে সৎ পিতার পরিচয় ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে। আমি ওইভাবে ভাবিনি। তবে কিভাবে ভেবেছেন? অর্চের গলা কঠোর হলো। তাতে সাইবান না চাইতেও কোণঠাসা হয়ে পড়ল। দুহাতে আঁকড়ে ধরল কাঠের কাঠামোটি। ইরাম শ্বাসরুদ্ধ চেয়ে রইল। ওই মুহূর্তে তার ইচ্ছা হলো কোনোভাবে কিছু বলতে, তবে পারল না। তার পাশে বসা অনুরাগ তীক্ষ্ণ চোখে তাকে সাবধান করল। ইরাম যদি অনুমতি ছাড়া হস্তক্ষেপ করে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। ইয়োর অনার, সামাজিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে ওনার উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু কায়দাটা আপত্তিজনক, তাই। অবজেকশন ইয়োর অনার, আমি উইটনেসের সঙ্গে কথা বলছি। শিশির বলতে নিলেও অর্চি তৎক্ষণাৎ প্রতিবাদ জানালো। ফারহানা বললেন, অবজেকশন সাস্টেইনড, কন্টিনিউ।
অর্চিকে অনুমতি দিলেন তিনি। সঙ্গে সঙ্গে পুনরায় সাইবানের প্রতি মনোযোগী হলেন অর্চি। আদালতে চুপ করে থাকা মানে নিজের অন্যায় স্বীকার করে নেওয়া। আপনি তবে স্বীকার করে নিচ্ছেন আপনার অন্যায়? সাইবান আর নিজেকে থামাতে পারল না। তার চোখ জোড়া জ্বলে উঠল। কাঠের ফ্রেমে গেঁথে গেল আঙ্গুলের নখ। রীতিমতো গর্জে উঠল সে। হ্যাঁ, করেছি। যদি কোনো নাজুক সত্তাকে ভালো রাখা, তার পরিচয় নিশ্চিত করা, দায়িত্বজ্ঞানহীন বাবার বিরুদ্ধে দাঁড়ানো অন্যায় হয়ে থাকে, তবে আমি অন্যায় করেছি। একদম গলা চড়িয়ে কথা বলবেন না। এটা আদালত, আপনার বাড়ি না। কিসের মহান দরদি আপনি? কোন অধিকারে আপনি বাচ্চার পরিচয় বদলান? দেশের আইন প্রণেতা আপনি? ওইভাবে ভাবেননি তো কিভাবে ভেবেছেন? অর্চে ঝুঁকে এলেন, চোখে চোখ রেখে প্রত্যয়ী কণ্ঠে বললেন, আমি বলি আপনি কিভাবে ভেবেছেন? একজন সন্তানের দুনিয়া থেকে তার জৈবিক পিতার অস্তিত্ব মুছে ফেলতে চেয়েছেন। জন্ম না দেওয়া সত্ত্বেও নিজেকে সেই আসনে অধিষ্ঠিত করতে চেয়েছেন, যে আসন শিশুটির বাবার। এটাই আপনার প্রশ্নবিদ্ধ অধিকারবোধের পরিচয় দেয়। আপনি একজন পিতাকে তার নিজের সন্তানের সামনেই খারাপ, কর্তব্যহীন, নীচ প্রমাণ করতে চেয়েছেন। সমাজকে দেখাতে চেয়েছেন যে তার সত্যিকারের বাবা কতটা খারাপ মানুষ হলে সন্তানের খবর পর্যন্ত নেয় না। এটাই আপনার উদ্দেশ্য ছিল? না, এসব আমার কথা না, আপনার কথা। তাহলে আপনার কথা বলুন। অস্বীকার করতে পারেন আপনি ইজানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাননি? অস্বীকার করতে পারেন তার জৈবিক পিতার উপর আপনার ব্যক্তিগত আক্রোশ নেই? না, কিন্তু সাইবানের সমস্ত শরীর কাঁপতে শুরু করেছে। বুকের ভেতর বন্দি রাখা ভয়াল দানবটা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। না না না, সম্ভব না। আদালতের মাঝখানে কিছুতেই না। শক্তভাবে চোখ বুজে ফেলল সাইবান। তার আঙ্গুলগুলো রক্ত হারিয়ে ফ্যাকাশে হয়ে উঠেছে। ভারী নিঃশ্বাস প্রশ্বাস ফেলছে সে। হাঁপাচ্ছে ভীষণ। শিরা উপশিরা এমনভাবে ফুলে উঠেছে যেন ভীষণ যন্ত্রণা হচ্ছে তার। অবস্থা বেগতিক দেখে শিশির হস্তক্ষেপ করতে চাইলেন। অবজেকশন মাই লর্ড। কিন্তু উত্তেজনাকর মুহূর্তে বিন্দু মাত্র ছাড় দিলেন না অর্চি। প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলেন বারংবার। সাইবানকে বলে গেলেন, কোনো কিন্তু না। একটা শিশুর জীবন ছেলেখেলা মনে হয় আপনার? খেয়াল খুশি মতো যা নয় তাই করবেন? চুপ করুন প্লিজ, আমি এমন কিচ্ছু ভাবিনি। এক হাত কানে চাপল সাইবান। অর্চি বলে গেল, এমনটাই ভেবেছেন। ইগো স্যাটিসফাই করতে চেয়েছেন। অধিকার না থাকা সত্ত্বেও অধিকার ফলাতে চেয়েছেন। বাবা শব্দটা সবার জন্য নয়। বাহ! এজলাসের ভারী উত্তেজনা এক লহমায় ছিন্ন করে ফেলল তীক্ষ্ণ এক আওয়াজ। জমে গেল সকলে। সাইবান হাঁপাতে হাঁপাতে, কাঁপতে কাঁপতে মাথা কাত করে তাকালো। ইরামের কোলে ছটফট করছে ইজান। নিষ্পাপ শিশুটির দুই চোখ উপজে বইছে অশ্রু। হাতের ডাইনোসর প্লার্সিটা সে ছুঁড়ে ফেলে দিল। দুই হাত সামনে বাড়িয়ে সাইবানের কাছে যেতে ক্রন্দনরত চিৎকার ছুটল। বা! থমকে রইল গোটা জগৎ। সাইবান নিজের দৃষ্টি ফেরাতে পারল না। ফেরাতে পারছে না কেউই। শুনলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাউদ্দিন গল্প থেকে পর্ব 61 থেকে 64। গল্পটির পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।